Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. Yes, a warm welcome to all my esteemed guests only at Just News Talking Straight with Sandeep. আজকে আমার অনুষ্ঠানে তিনজন মানুষ তিনটে সেগমেন্ট থেকে এসেছে, দুজন মানুষ একই সেগমেন্টের মানুষ, কিন্তু ওপার বাংলারও কিন্তু একজন মানুষ আছে, একজন বিশিষ্ট অতিথি আছে, a friend from Bangladesh. সবাইকে নমস্কার। একদমই তোমাকে আমি ইন্ট্রোডিউস করাবো, বাট বিফোর doing the introduction পর্ব, I will love to say one thing ki today we are discussing on coronavirus pandemic, how it has affected various segments, how the lockdown has mainly affected economy in various segments. That is the main discussion topic ki কিভাবে লকডাউনটা ইকোনমিটাকে পুরো প্রত্যেকটা জায়গাতে এফেক্ট করেছে। আজকে মধ্যবিত্ত, আজকে সাধারণ মানুষ, আজকে বিপিএল লেভেল মানে বিলো পভার্টি লাইন থেকে যারা আজকে ধনী ব্যক্তি, প্রত্যেকে কিন্তু এফেক্টেড, কেউ কম কেউ বেশি, কিন্তু এফেক্ট কিন্তু সবার উপরেই গেছে, অ্যান্ড উই ডোন্ট নো হাউ টু ওভারকাম। বাট আজকে আমার শোতে, আমাদের এই শোটা যেটা হচ্ছে টকিং স্ট্রেট উইথ সন্দীপে, তো সেখান থেকে মানুষরা কিন্তু জানতে পারছে, মানুষরা কিন্তু দিশা পাচ্ছে, মানুষরা কিন্তু বুঝতে পারছে যে কিভাবে ভালোভাবে একটা জায়গায় অতিক্রম করে একটা কিছু পজিটিভ জায়গা পাবো। আর এই যে ডার্ক আওয়ার্সে, অ্যাট দিস ডার্ক আওয়ার্স, দ্য অনলি ওয়ে টু সাকসিড আই ফিল দ্যাট ইজ উই হ্যাভ টু স্টে পজিটিভ, উই হ্যাভ টু বিলিভ ইন পজিটিভিটি, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে। বিকজ এটা একটা মানতে হবে কথা, আতঙ্কিত হবেন না, সতর্ক থাকবেন। মানুষ কিন্তু বেশি প্যানিক করছে। করোনা হওয়া মানে কিন্তু এটা নয় যে সে মারা যাবে। আমরা যদি এখন আনলক পিরিয়ড চলছে, তো আমরা যদি এখনকার এস্টিমেশন দেখি এবং আমাদের ডাক্তাররা যারা আছে তাদের কথা শুনি, তাহলে আমরা বুঝতে পারবো করোনার কিন্তু ডেথ রেট হচ্ছে 2%। আমি বাংলাদেশের জানি না, আমি ইন্ডিয়ার কথা বলছি। বাংলাদেশের ব্যাপারে আমাদের মধ্যে একজন উপস্থিত আছেন গেস্ট, বিশিষ্ট গেস্ট, তো তিনি বলবেন। কিন্তু এখানকার কন্ডিশন হচ্ছে 2% ডেথ রেট, আর ম্যাক্সিমাম পিপল আর অ্যাসিম্পটোমেটিক, মানে তাদের কিন্তু করোনাটা হচ্ছে, তারা জানতেও পারছে না, দে আর রিকভারি বিকজ অফ দ্য ইমিউন পাওয়ার। বাট ইটালি বা ইউরোপ এই সমস্ত দেশে যদি আমরা দেখি, করোনার কিন্তু প্যান্ডেমিক, ওখানে কিন্তু মোর্টালিটি রেট, দ্য ডেথ রেট ইজ ভেরি হাই বিকজ দেয়ার ইমিউনিটি পাওয়ার ইজ ভেরি লো। উই আর লাকি কি ইন্ডিয়ানস অ্যান্ড বাংলাদেশিস যারা আছে তাদের ইমিউনিটি অনেক হাই, তো এই জন্য কিন্তু আমাদের এখানে মোর্টালিটি রেটটা কিন্তু ওরকম ভাবে বাড়েনি, কিন্তু আমাদের ইকোনমিক্যাল কিন্তু আমরা অনেক একটা বড় সমস্যার সম্মুখীন হয়েছি। তো ওয়ার্ম ওয়েলকাম টু অল মাই এস্টিমড গেস্ট অনলি এট জাস্ট নিউজ টকিং স্ট্রেট উইথ সন্দীপ। আমি আমার অনুষ্ঠানে তিনজন মানুষকে আজকে পেয়েছি, আমি তাদেরকে সবার সাথে ইন্ট্রোডিউস করে দেবো। I will love to introduce each one of them. We have a Bangladesh guest with us, Mr. Najrul Raj. He's an actor, he's a producer, he's there with us. He's a Bengali film producer from Bangladesh. A warm welcome to Najrul Raj in our show. Thank you very much. এবং কলকাতার মতো একটা শোতে বড় বড় দুইজন মানুষ এখানে আছেন, অরুণিমাদি অনেক বড় ডিরেক্টর, দাদাও এখানে আছেন আরেকটা জায়গায়। সো দুইজনকে আমার পক্ষ থেকে নমস্কার, আর কলকাতার সকল মানুষকে নমস্কার। আমি কলকাতাকে অনেক পছন্দ করি, কলকাতাতে কাজ করতে আগ্রহী, এবং কলকাতাতে আমরা প্রায়ই চলে আসি। তাহলে আসতে হবে, এসে কাজ করতে হবে, বললে হবে না, চলে আসতে হবে। রাইট রাইট। আরেকটা ব্যাপার বলি, আমাদের মধ্যে যিনি দ্বিতীয় গেস্ট, তিনি হচ্ছেন মিস্টার প্রবীণ কুমার। হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ হিমাগিরি Hydro Energy Private Limited. He is based in Hyderabad. A warm welcome to you, sir, in my show, and thank you so much for giving me your precious time. Thank you, Praveen da. Thank you. আপনার নাম মনে ছিল না, এজন্য আবার আপনাকে নমস্কার। নমস্কার। He is from Hyderabad. আরেকটা কথা হচ্ছে যে লোকেরা বলে না যে লাস্টে যার নাম নেওয়া হয় সে কিন্তু সব থেকে অমূল্য, কারণ সে হচ্ছে ওই এটা থাকে যে লাস্টে যেমন আমরা মিষ্টি খাই, লাস্টে যেমন আমরা পান খাই, তো sweetest person. So we have in our board Arunima De. She is a renowned film producer, director, writer, owner of Digimax Creation Film Production, director of Digimax Creation, member of ICC, Indian Chamber of Commerce, member of FICCI, and her last released film is Tumi O Tumi, starring Soumitra Chattopadhyay, Lily Chakraborty, and she has made lots and lots of short films. She has directed that film and she is also the producer of the film. A warm welcome to Arunima De in my show. আমি ওই ফিল্মে ছিলাম, so I am really grateful that she has casted me in the film. So a warm welcome Arunima De কে। থ্যাংক ইউ সন্দীপ, থ্যাংক ইউ। আমি আজকে টকিং স্ট্রেট উইথ সন্দীপ প্রোগ্রামে এসে আমি নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হচ্ছে, এবং দুজন যে গেস্টরা দাদারা আছেন
মানে আমি তাদের সাথে আজকে এই প্ল্যাটফর্মে থাকতে পেরে আই এম সো লাকি, আই এম ফিলিং সো লাকি ইন দিস প্রোগ্রাম। থ্যাংক ইউ সন্দীপ, থ্যাংক ইউ। And it's nothing is not required to thank me. I feel ki we are lucky that we have got you in our show. Before starting the program, I would like to thank Suchandra Vania, who is the CEO of Just News and Just Studio. She has initiated this idea of talking straight with Sandeep. She has given me this opportunity. ওয়ান্স মোর জাস্ট স্টুডিও, জাস্ট নিউজ কেও অনেক অনেক ধন্যবাদ আজকে এই প্ল্যাটফর্মটা তৈরি করার জন্য, যার দরুন অনেকের কাছে অনেক ভালো ভালো মেসেজ পৌঁছচ্ছে এই প্রোগ্রামটার জন্য। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি। তো সুচন্দ্রা বানিয়াকে অনেক অনেক ধন্যবাদ দেবো, অ্যান্ড অফকোর্স আই উইড লাইক টু থ্যাংক আওয়ার ব্যাক টিম, সৌমিতা, প্রতীক, চন্দ্রোদয়, দেন অরণি, দেন আওয়ার এডিটর সৌম্য, বিকজ দে আর দ্য মেইন টিম। আমি প্রোগ্রামটা করে চলে যাচ্ছি, ওরা কিন্তু প্রোগ্রামটাকে এডিটিং করে সুন্দর করে তৈরি করে ফেসবুকে প্রচার করছে, দেন সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, ইউটিউবে দিচ্ছে, ওদের চ্যানেলের পেজে দিচ্ছে। তো দে আর দ্য মেইন টিম, I am only the face, nothing else. Many people have asked me various kind of questions, so I will request everybody to just tune into Just News, JUSTNEWS. You can get all the updates there. And obviously, if anybody has any kind of query to me, he and she can just leave a message in my official Facebook ID page, Sandeep Bhattacharya, SANDWP That's my official Facebook ID page. তো সেখানে যাবেন, মেসেজ দেবেন, আমি অবশ্যই আপনাদের প্রত্যেককে রিভার্ট ব্যাক করব। দ্যাটস মাই ডিউটি। সো আমি শুরু করতে চাইছি আমার অনুষ্ঠান, এবং আমার অনুষ্ঠান আছে টপিকও সবাই জানে। তো আমি প্রথমে শুরু করব নজরুল ভাইকে দিয়ে, বাট এই প্রশ্নটা কিন্তু সবার জন্যই, যে এখন তো আনলক হয়ে গেছে, আমরা সবাই জানি আনলক ফেজ আমরা তে আছি। ইভেন আমরা দেখেছি যে লকডাউনটা কিন্তু অ্যাজ সাচ ভারতবর্ষে এবং বাংলাদেশে আমরা খবর যা পেয়েছি বা দেখেছি, অ্যাজ সাচ কিন্তু মানা হয়নি। মানে আমরা মেনেছি, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু রাস্তাতে ঘুরে বেরিয়েছে। যেমন আজকে আমার সঙ্গে একজন আমার খুব কাছের মানুষ মিটিং করছিল, সে বলেছে যে গ্রামগঞ্জে কিন্তু লকডাউনটা পালনই হয়নি, সেখানে মানে কোনো রকমভাবে কিছু মানে লোকেদের মধ্যে কিছু মানে ওই অ্যাওয়ারনেসটাই ছিল না। তো লকডাউন না হয়ে কি কারফিউ হলে মনে হয় বেটার হতো? মানে 3 মাসের যেই ভরা লকডাউন, তার থেকে কি কারফিউ হলে বেটার হতো বলে মনে হয় সবার? আরেকটা আমার প্রশ্ন, তাহলে যদি কারফিউ হতো, অ্যাটলিস্ট আমরা যারা লকডাউন মেনটেন করেছি তাদেরও ভালো হতো, রেজাল্টও ভালো আসতো, অ্যান্ড ইভেন ইকোনমিটার কিন্তু এই অবস্থা হতো না। কারণ আছে কিন্তু আমরা সবকটা সেগমেন্টে খুব খুব ফাইন্যান্সিয়ালি এফেক্টেড। কি মনে হয় নজরুল ভাই বলবে ফার্স্ট, ওপার বাংলা? হ্যাঁ, আমি সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে বলছি যে লকডাউনটা প্রথম থেকে আমাদের বাংলাদেশে লকডাউন বলা হয়নি, বলা হয়েছিল সাধারণ ছুটি। আর এই সাধারণ ছুটির কারণে মানুষজন গ্রামে গিয়েছে। আবার কিছুদিন পরে আমাদের দেশের কিছু গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান আছে, সেগুলি আবার খুলে দেওয়া হলো। সেটা খুলে দেওয়ার পরে মানুষ আবার গ্রাম থেকে ঢাকায় এলো। এভাবে বারবার কয়েকটা দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশের, মানে ডিসিশনের অভাবে বাংলাদেশের করোনাটা এখন বেশি আক্রান্ত মানুষ অনেক বেশি বেড়ে গিয়েছে। তার মানে কি তুমি বলতে চাইছো লকডাউন না হয়ে, লকডাউন না ওই হলিডে না হয়ে কারফিউ হলে অনেক বেটার হতো? যদি যারা মানে সঠিক লকডাউন হতো, আমি বলবো লকডাউনও যদি সঠিকভাবে হতো, যে এক ডিস্ট্রিক্টের গাড়ি আরেক ডিস্ট্রিক্টে যাবে না, ঢাকার গাড়ি বাইরে যাবে না, সব রাস্তাঘাট বন্ধ থাকবে। আমি যেটা ভিডিওতে দেখেছি, দিল্লি থেকে মানুষ আরেকটা প্রদেশে যেতে পারছে না, পায়ে হেঁটে যাচ্ছে। এরকম ভাবে যদি কড়াকড়িও বাংলাদেশে লকডাউনটা হতো, আজকে বাংলাদেশে এতগুলি লোক মারা যেত না, এবং বাংলাদেশের যেই পজিশন, এই পজিশনটা এখন হতো না। তবে বাংলাদেশের সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে হয়তোবা এতটা কড়াকড়িতে যায়নি। কারণ হচ্ছে বাংলাদেশে অনেক দরিদ্র মানুষ আছে, যাদের জন্য চিন্তা করছে সরকার যে ওরা এখন হয়তো ঢাকায় আছে, বাড়িতে গেলে ভালো থাকবে, এরকম চিন্তা করেই সাধারণ ছুটি ঘোষণা করে। আর সাধারণ ছুটি ঘোষণার পরে হঠাৎ করে একটা বিজিএমই আমাদের যে আমি তোমার কাছে আবার আসছি, আমি তোমার কাছে আবার আসছি। আমি একটু মিস্টার প্রবীণ জির কাছে যাব। প্রবীণ জি, ডু ইউ ফিল কি lockdown is the wrong decision? Curfew should have happened in India because what do you feel कि लॉकडाउन का जो असर हुआ है उसका इफेक्ट तो कोरोना का अभी रेट देख रहे हैं कि इंडिया भी बहुत ऊपर में चला गया है एट दिस मोमेंट। तो व्हाट डू यू फील कि लॉकडाउन नहीं होना चाहिए था, कर्फ्यू होना चाहिए था? वो शायद 2 हफ्ते के लिए हो, पर कर्फ्यू हो, लॉकडाउन नहीं। व्हाट डू यू फील प्रवीण जी? थैंक यू संदीप। एक्चुअली सबसे बड़ी बात यह है कि
जो लॉकडाउन हुआ, जहाँ तक मेरा ओपिनियन है वो बहुत ही अनप्लान्ड वे में हुआ। राइट। तो अगर वो कुछ प्लानिंग वे में होता तो शायद हो सकता है इतना नुकसान ना हुआ होता हमारा। राइट। ये जो स्टार्टिंग में लॉकडाउन हुआ है, हमने देखा कि पहले दिन से मैंने देखा कि कुछ लोग बाहर में निकले हुए थे, 50% वर ऑलवेज आउटसाइड। हाँ, यस, वही मैं कह रहा हूँ, बहुत ही इनडिसिप्लिन वे में हुआ है लॉकडाउन, और अनप्लान्ड गवर्नमेंट की तरफ से और इनडिसिप्लिन हमारी तरफ से, पब्लिक की तरफ से, क्योंकि हमने केयर ही नहीं किया, हमने उसको इतना बहुत सीरियसली लिया नहीं। जैसे ट्रम्प ने पहले नहीं लिया, वैसे हम लोगों ने भी एक मजाक समझा उसको, लेकिन सरकार को सीरियस होना चाहिए था उस वक्त, और बहुत ही ज्यादा, ठीक है, जितना वो कर सकते थे किया उन्होंने। पुलिस वालों ने भी जो भी स्ट्रिक्टनेस दिखाना था या सिंपैथी दिखाना था, उन्होंने भी अपना तरीके से काम किया। लेकिन क्या होता है कि अगर एक हफ्ता पहले एक हफ्ता अगर मिल जाता या 10 दिन मिल जाते तो एक प्लान वे में लॉकडाउन हो सकता था, तो हो सकता है कि इतना डिसास्टर ना होता जो अब हम देख रहे हैं। करेक्ट, यू हैव सेड द करेक्ट पॉइंट कि मैनेजमेंट वाज रिक्वायर्ड एंड प्लान्ड वे में लॉकडाउन होना चाहिए था, नहीं होना चाहिए था। उससे इकोनॉमिक डिफॉल्ट कितना हो गया? या इकोनॉमिक डिफॉल्ट नहीं होता, इतना इकोनॉमी का हाल खराब नहीं होता। व्हाट इज द ओपिनियन ऑफ अरुणिमा दे को क्या लगता है? व्हाट डू यू फील अरुणिमा दी कि लॉकडाउन नहीं, कर्फ्यू होना चाहिए था बंगाल में तो अच्छा होता, आज इकोनॉमी इतना खराब जगह पर नहीं रहता। व्हाट डू यू फील कि लॉकडाउन नहीं, कर्फ्यू होना चाहिए था? সন্দীপ, আমি একটা কথা বলতে চাচ্ছি সব দর্শকদেরকে উৎস করেই, যে আমরা বেসিক্যালি আজকে লকডাউন যেটা হয়েছে, আমরা সময়ের বেড়াজালে বাধায় জীবন, সবকিছু হারিয়ে না হারায় মন, রাইট? এবার সময়ের সাথে ডিপেন্ড করে আমরা তো করোনা ব্যাপারটা আগে জানতাম না, দেখিনি, হোয়াট ইজ লকডাউন আমরা আগে কোনোদিন দেখিনি। এই সিচুয়েশনে আমার মনে হয় প্রথম থেকে স্ট্রিক্ট হয়েছে সরকার, প্রথম থেকে অতটা বুঝতে পারিনি, যখন সবাই স্ট্রিক্ট ডিসিশনে এসছে। এবং যারা লিটারেসি লেভেলের নিচে, আমার মনে হয় এটা, যারা লিটারেসি লেভেলের নিচে, যারা দরিদ্র সীমায়, তাদের কাছে কিন্তু তারা বুঝতে পারেনি জিনিসটা কি। আমরা অনেকেই হয়তো বাড়ির মধ্যে থেকেছি, স্যানিটাইজার, মাস্ক এগুলো ইউজ করেছি, কিন্তু একটা বাজারে যে দিন আনে দিন খায়, সে একটা বাজারে তাকে সবজি বিক্রি করলে তবে তার পয়সাটা বাড়িতে আসবে, তার সংসারটা চলবে। হ্যাঁ, তো তারা অ্যাওয়ার ছিল না প্রথম থেকে, তারা হয়তো পুলিশের মারও খেয়েছে এবং তা সত্ত্বেও তারা গেছে। তো সেই জিনিসটাকে কন্ট্রোল করা যায়নি সামহাও। এটা প্রথম থেকে যদি খুব চেপে কাজটা করা যেত, তো এটা তো সকলের জানা ছিল না। সামহাও আমার মনে হয় লকডাউন সময়সীমাটা আরেকটু কমলে, ওটা যদি কড়াকড়ি হতো, তাহলে আমার মনে হয় ভালো হতো। এটা at least ইকোনমিটা ভালো জায়গায় যেত, এতটা ইকোনমিক্যাল ক্রাইসিস আসতো না, এতটা there is a huge economic crisis at this moment. দেখো লকডাউনে তো ক্রাইসিস হবেই, লকডাউন যখন তখন ব্যবসা বন্ধ, পুরোটাই অফ, ক্রাইসিস হবে। if there is curfew then there will be a crisis, but at least we can say ki if the curfew would have been there, no lockdown, matlab curfew would have been imposed. সন্দীপ, আরেকটা কথা বলি, lockdown, then there this kind of disaster would have not happened in economical grounds. হ্যাঁ সন্দীপ, আরেকটা কথা বলি, হ্যাঁ কারফিউটা হলে হতো কি, ওটার একটা তো লিগ্যাল একটা ব্যাপার থাকছে, যে আমি এই গন্ডিটা পার হলেই আমাকে এই লিগ্যালের পর্যায়ে আমাকে ফেলে দেবে। তো সেইটা হলে লোকে আরেকটু ভয় পেত, আরেকটু অ্যাওয়ার্ড হতো। আমি আসছি তোমার কাছে, একদমই আমি আসছি তোমার কাছে। আমাকে একটু আগে আমার দর্শকরা দেখলো আমি একটা বোতল নিয়ে, এটা কি দিলাম, আমি একটা হাতে স্যানিটাইজার মাখলাম, এই এরকম করে স্যানিটাইজার মাখলাম, শো করছি তাও স্যানিটাইজার মাখলাম। আমি আমার গোটা সিটিজেন, টু অল দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, আই উইল রিকোয়েস্ট এভরিবডি, আই উইল রিয়েলি রিকোয়েস্ট, আই উইল নট say anything, I will only just request to everybody, do sanitize yourself as much as possible, do maintain physical distancing, not social distancing. I feel ki at this moment physical distancing we can maintain. Today we are doing this show maintaining physical distancing, but we are socially connected. So at this moment social distancing is not possible, physical distancing is the only way.
and do listen to what higher authorities are saying, state government is saying. Do update yourself. একটা মোবাইল ফোনের মতো নিজেকে ভাবুন, think yourself as a mobile phone. মোবাইল ফোনে যেমন সফটওয়্যারটা গন্ডগোল হলে আমরা একটা পিন করে সফটওয়্যারটাকে আপডেট করে দিই, জাস্ট আপডেট ইট, you will be fine and be positive. Don't always go into negative things. আরেকটা আমি কথা বলবো সবাইকে, দর্শকদের জন্য, যে আমরা দেখেছি আমরা না খুব নেগেটিভ জিনিসের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায় খুব শিগগিরই, সেটা হবেন না, ঠিক আছে? পজিটিভ ভাবুন, পজিটিভ চিন্তা করুন। আর আমাদের যারা স্বাস্থ্যকর্মী, যারা আমাদের ডাক্তার, যারা আমাদের পুলিশ অফিসার, যারা আমাদের মোটমাট কোভিড-19-এ দ্য পিপল হু স্টুড বিসাইড আস, হু রিয়েলি ওয়েন্ট আউট ফর আস, তাদেরকে আমার স্যালুট। তাদের জন্যই, ফর দেম we are really right now okay, because if a doctor, if a policeman tomorrow says you will not go out, then we'll be in a great trouble. তো তাদেরকে একটু সম্মান করুন, তাদেরকে একটু ভালোবাসুন, তাদেরও একটা লাইফ আছে, কিন্তু এটা বুঝতে হবে আমাদের। আমি আরেকটা প্রশ্ন করতে যাব, তিনজনের কাছেই যাব, একটাই প্রশ্ন থাকবে, আমার তিনটে প্রশ্ন থাকবে তিনজনের জন্য। কি জিএসটি আমি বাংলাদেশে জানি না, বাংলাদেশে জিএসটি কে বোধহয় বলা হয় ভ্যাট বা ট্যাক্স, এটা কিছু হবে, তো সেটা ভালো বলতে পারবে। এখানে আমি জিএসটি মানে ভ্যাটও আছে, ট্যাক্সও আছে, ট্যাক্সও আছে, তো ওটা তুমি তোমার মতো করে আনসার দিতে পারবে, অসুবিধা নেই। তুমি পুরো প্রশ্নটা শুনে নাও। কি জিএসটি ইমপ্লিমেন্টেশন, ডু ইউ ফিল কি দেয়ার শুড হ্যাভ বিন আ রিল্যাক্সেশন ইন জিএসটি, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স ইন ইন্ডিয়া? এই সময় দাঁড়িয়ে প্রত্যেকটা বিজনেস কিন্তু খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, তো সেখানে যদি একটা গুডস এন্ড সার্ভিস ট্যাক্স সে যদি একটা রিল্যাক্সেশন দিতে পারতো, তাহলে কি মনে হয় না একটা বেটার জায়গায় আমরা যেতে পারতাম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে? যদিও জার্মানি গভর্নমেন্ট সেটা করেছে, জার্মানি পপুলেশন আমাদের থেকে অনেক কম, জার্মানির মানুষ অনেক বেশি সজাগ, কিন্তু আমি একটা কথা বলবো, আমাদের এখানে এক একজনকে টাকা না দিক, কিন্তু অন্ততপক্ষে কিছু ইন্ডাস্ট্রিকে যদি এই ইকোনমি পাম্পিংটা করা হয়, ইকোনমি বুস্টিংটা করা হয়, do you feel ki it will be fruitful? Because if an industry survives, then only the laborers will survive. আমি সবার হাতে টাকা দিয়ে আমার তো লাভ আছে, যদি আমার কাছে ক্যাপাসিটি না থাকে আমি একটা ইন্ডাস্ট্রিকে করবো, তাহলে অনেকজন এমপ্লয়েড হতে পারবে। দ্যাটস আ লং টার্ম ভিশন। সো ডু ইউ ফিল কি জিএসটি there should be a relaxation in GST? And second point, ki very vital point, do you feel ki when lockdown was announced, it was not done in a proper way, because I will mention and conclude this point. We all know that migrant laborers were stuck everywhere in our country. That's a huge thing. That's a thing we need to remember. এই যে পরিযায়ী শ্রমিক যাদেরকে আমরা বলি, পরিযায়ী তারা যদিও নয়, তাহলে আমাদের এখানে প্রত্যেকেই পরিযায়ী হয়ে যাবে। পরিযায়ী শ্রমিক যাদেরকে বলি, তাদের আমরা কষ্ট দেখেছি, তারা রাস্তার মধ্যে কিছু পায়নি, তারা হেঁটে এসছে পাগলের মতো। কোনো আমি দেখেছি প্রেগনেন্ট ওমেন যারা পরিযায়ী শ্রমিকদের, যারা লেবারারদের ওয়াইফ আছে, তারা দেখেছি রাস্তার মধ্যে তাদের ডেলিভারি হয়েছে। তো তাদেরকে যদি এর আগে, লকডাউনের ঘোষণা করার আগে যদি তাদেরকে ট্রেন দিয়ে আমাদের বেঙ্গলে নিয়ে আসা যেত বা বিভিন্ন রকম স্টেটে ঢুকিয়ে দেওয়া যেত, তাহলে কিন্তু এখন যে লকডাউন নেই, লকডাউন উঠে যাচ্ছে, এই সময় কিন্তু করোনার সংখ্যাটা বাড়তো না। What do you feel? My second question is to you, is to all of you. And my third question, loan noy, economy boosting lagbe boss. If I take the loan, I will have to return it with the interest. Maybe I am getting 3 to 4 months or 5 months, but I will have to give the interest. So today our businesses are not in a good shape. তো আমরা জানি না যে বিজনেস কি হবে। এটা এরকম হচ্ছে, মাছ ধরিয়ে দেওয়া হয়েছে, পুকুরের মধ্যে মাছ ছেড়ে দাও, তারপর আমি তোমার কাছ থেকে টাকা নেব, কিন্তু আমার কোনো ক্রেতা নেই, তো কিনবেটা কি? তো এই তিনটে প্রশ্ন টু অল অফ ইউ। আমি ফার্স্ট যাব মিস্টার প্রবীণ জির কাছে। প্রবীণ জি, প্লিজ আনসার 3 questions. ओके, थैंक यू। सबसे पहले जो है आपका जो क्वेश्चन जीएसटी का, अगर जीएसटी को हम रिड्यूस कर देते हैं, देन व्हाट विल बी द कलेक्शन ऑफ द गवर्नमेंट रेवेन्यू? वो जो सोशल वेलफेयर और पैकेजेस जो देने वाली है, वो कहाँ से देगी? ऑलरेडी उसने 20 लाख करोड़ का पैकेज। आई एम नॉट सेइंग कि टोटली ऑफ करो, आई एम सेइंग कि रिलैक्सेशन के अंदर भी इस वक्त तो वो ये देख रहा है, गवर्नमेंट देख रहा है कि कहाँ से उसने तो माइग्रेंट लेबर से भी पैसा लिया, 600 रुपया से लेकर के 1500 रुपया लिया। अब अपने आप सोचिए कि वो जीएसटी पे रिलैक्सेशन कैसे देगा?
अगर वो एक गरीब आदमी से, और जिसको वो 500 रुपया महीना दे रहा है एक कंट्रीब्यूशन, 500 रुपीज पर मंथ जो है हम आपको कंट्रीब्यूशन दे रहे हैं आपकी लाइवलीहुड के लिए, क्योंकि आपके पास काम नहीं है, एंड यू आर चार्जिंग 1500 रुपीज फ्रॉम वन प्लेस टू go on his native place. So don't expect any GST relaxation from this government. Number one. Number two, वो possibility भी नहीं है. ये अमेरिका या जर्मनी नहीं है जिसके पास I'm telling you प्रवीण जी, ये अमेरिका जर्मनी नहीं है, पर थोड़ा सा का रिलैक्सेशन होता, थोड़ा सा जितना नहीं कर सकता है, हम सोच भी नहीं सकते. अगर देना होता तो अभी जो उसने पैकेज दिया है निर्मला सीतारामन ने, 1 रुपए का भी कंसेशन दिया उन्होंने. अभी इवन वहां तक आप क्यों जाते हो, जो लोन का जो मॉरिटोरियम दिया है, अब वो इंटरेस्ट वेव नहीं कर सकते हैं. वो दे आर जस्ट पोस्टपोनिंग द इंटरेस्ट, नॉट वेव. नॉट वेव, राइट. You have said the correct point कि इंटरेस्ट যেটা দিয়েছে, লোনের যে ইন্টারেস্টটা দেবে সেটাকে শুধু পোস্টপোন করাতে পারো, বাট তোমাকে you have to pay it, you have to give it at any day. কাল যদি না দাও তাহলে কিভাবে হবে? That's why the bankers क्या बोलते हैं कि अगर आपने वेव कर दिया 2 लाख करोड़ का नुकसान होने वाला है बैंकों की हालत क्या है आज की डेट में. You are one side you are saying that okay, you waive the interest for the next 3 months, and on savings bank you are giving the interest, so double burden पड़ गया ना बैंक के ऊपर. And another thing I will say, if you need any loan, you don't need any help of the government. If you have a good ID file, you can easily get the loan. ये तो मतलब पैकेज कैसे हुआ? We need economy right now, economy boosting. Even Praveen ji, all the economists all over the world are saying that we need to increase the purchasing power. Purchasing power टाइम बाढ़ाबो कोथा থেকে হাতে টাকা না থাকলে. If we don't have the money in our hand. Yes, definitely. You are right. That's why जो गवर्नमेंट ने जो किया है वो उल्टा किया है. पैसा देने की बजाय वो पैसा उधार देना चाहती है. कौन देगा? आज की डेट में मैं एक दुकान भी लगाना चाहूँ तो मैं नहीं लगा सकता. आज की डेट में खान मार्केट के अंदर दुकान खाली हो रही है. Right. So you have answered my 2 questions, GST and loan. तो इकोनॉमी बूस्टिंग जरूरी था, GST रिलैक्सेशन एक्सपेक्ट ही नहीं कर सकते. और थर्ड बोलिए कि माइग्रेंट लेबरर्स जो जैसे आए, डू यू फील कि ये जो लॉकडाउन हुआ, द प्रोसेस of announcing the lockdown was not correct? We should have taken those migrant laborers first. In the first session, I told you already. I explained that the lockdown was unplanned. Unplanned कहने का मतलब ही यही था कि not only these migrants, more than 4 crores are stuck in the different places. कई लोग हैं हमारे जो दोस्त हैं, कोई केरला में फंसा हुआ था, कोई हैदराबाद में फंसा हुआ था, कोई दिल्ली में फंसा हुआ था. हजारों लोग इस वक्त वापस आ रहे हैं, तो वो लोग भी तो फंसे हुए थे. एक होटल में फंस गए वो लोग. आज अब 4 घंटे के बाद मैं कहीं पे बाहर गया हुआ हूँ और मैं वहां पर 2 महीने के लिए 3 महीने के लिए स्टक हो गया मैं. You are very much correct. तो माइग्रेंट लेबर प्लानिंग बहुत गलत था. हाँ, जो माइग्रेंट लेबर्स हैं, that is a disaster. Right. In our country. That's a disaster. It happened. A disaster in our country. I will come back to you. I am going to Mr. Nojul bhai from Bangladesh. Nojul bhai, তুমি 3টে প্রশ্নের উত্তর দাও যেটা দিলাম. আমি প্রথমটা বলতে চাচ্ছি যে লকডাউনটা সারা পৃথিবীতে আনপ্ল্যানিং হয়েছে. কারণ হচ্ছে শোনো না, হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ, আমি তোমাকে রিপিট করে নেই প্রশ্নটা. জিএসটি তে একটু রিলিফ দেওয়া উচিত ছিল. জানি না তোমাদের বাংলাদেশের সরকার কি করছে, বাট তুমি সেটা বলবে যে জিএসটি তে কি বা তোমাদের ট্যাক্সে কি একটু রিল্যাক্সেশন দিলে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সুবিধা হয় এই সময় দাঁড়িয়ে, বা রিল্যাক্সেশন দিয়েছে কি? সেকেন্ড কোয়েশ্চেন, লোন নয় ইকোনমি বুস্টিং দরকার. হোয়াট ডু ইউ ফিল? মানে তুমি সেটা বলবে. আর থার্ড প্রশ্ন, যারা শ্রমিক, যারা আমাদের মেইন অ্যাসেট, যারা বাইরের থেকে আসছে, বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক, তাদের কি একটু আগে থেকে নিয়ে আসাটা উচিত ছিল বলে মনে হয়? 3টে প্রশ্ন. আমি প্রথমে লকডাউন নিয়ে বলছি যে লকডাউনটা অ্যাটলিস্ট 7 ডেজ, যারা কেউ আমেরিকাতে, কেউ ইন্ডিয়াতে, কেউ লন্ডনে, আমরা যেখানে ছিলাম, তাদেরকে যদি একটা সময় দিত যে
নেক্সট 7 days এর মধ্যে যার যার জায়গায় আপনারা চলে যাবেন এবং এরপরে লকডাউন হয়ে যাবে এবং সেই লকডাউনটা হবে কেউ কোনো জায়গা থেকে কোথাও যেতে পারবেন না। তাহলে এই মহামারীটা এভাবে সারা পৃথিবীতে যেভাবে ক্ষতি হচ্ছে, আমাদের মনে হয় বাংলাদেশে এবং ভারতে, কলকাতা এবং পুরো ভারতবর্ষে এভাবে ছড়াতো না, বাংলাদেশেও যেভাবে ছড়িয়েছে, আজকে যেভাবে মানুষ মারা যাচ্ছে এবং প্রতিদিনে দেখা যাচ্ছে একদিনে 5,000, 7,000, 10,000 পর্যন্ত মানুষ আক্রান্ত হচ্ছে। বাংলাদেশে হয়তোবা এখনো একটু কম আছে, কিন্তু তারপরেও অনেক মানুষ, যাদের সন্দীপ প্রথমে বলেছিল যে অনেকের করোনা হচ্ছে কিন্তু সে বুঝতেছে না, তার করোনা ভালো হয়ে যাচ্ছে, বিকজ আমাদের দেশের মানুষের ইমিউনিটি সিস্টেমটা অনেক বেশি। যারা খেটে খাওয়া মানুষ, যারা রিক্সা চালায়, যারা লেবার এবং যারা মানে গ্রামে গঞ্জে মাঠে কাজ করে, তাদের শরীরের শক্তিটা একটু প্রবল, এই জন্য তারা কিন্তু ইমিউনিটি সিস্টেমটা অনেক ভালো তাদের, এই জন্য তারা করোনাকে দেখতে পাচ্ছে না, কিন্তু করোনাকে কেউ কেউ ওখানে মোকাবেলা করতেছে, পাশের বাড়ির কেউ মনে করতেছে করোনা কিছুই না। সো এটার জন্য আমাদের এইসব আমরা এবং ভারতবর্ষে এবং পাশে আরো কয়েকটা দেশ, এখানে মানুষজন খুবই কম মৃত্যু হয়েছে এবং খুবই করোনা থেকে সেরে উঠছে। এবং আমাদের দেশে আমিও যেটা জানি 2.6% মানুষ বাংলাদেশ থেকে মারা গিয়েছে, আমি বলি। আর যেটা ইকোনমি বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক রাখার জন্য অনেক বড় বড় বাজেট অলরেডি ঘোষণা করেছে বাংলাদেশ গভর্নমেন্ট। সেই বাজেট থেকে এখানে লোন দেওয়া হচ্ছে এবং কৃষি লোন দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে হেল্প করতেছে গভর্নমেন্ট। তারপরেও একটা দেশ যদি 3 মাস সবকিছু বন্ধ থাকে, মানুষের যদি ইনকাম না থাকে, যেই মানুষটা মাস শেষ হলে 10,000 টাকা ইনকাম করতো, সে যদি সেই 3 মাসে 30,000 টাকা ইনকাম করতে না পারে, যার 5,000 টাকা দিয়ে বাসা ভাড়া দেয় আর 5,000 টাকা দিয়ে বাজার করে খেত, তাদের অবস্থাটা অবশ্যই করুণ হয়েছে এবং সেই করুণ অবস্থা থেকে কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে আমাদের। এবং আরেকটা যেটা বলেছে সন্দীপ, যে আরেকটা প্রশ্ন, 2টা প্রশ্নের আমি উত্তর দিলাম। একটা জিএসটি আসলে আমি নিজে একজন বিজনেসম্যান, আমার একটা রেস্টুরেন্ট আছে এবং আমার একটা ইন্ডাস্ট্রি আছে, কমফোর্ট শপস। সো এখানে জিএসটি গভর্নমেন্ট ইচ্ছা করলেই বাদ দিতে পারবে না, কারণ গভর্নমেন্টেরও তো বাজেটের, আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের বাজেটের 50%-এর উপরে টাকা গভর্নমেন্টের ট্যাক্স এবং ভ্যাট থেকে আসে। যারা বাংলাদেশে বড় ব্যবসায়ী, আমরা যারা এফবিসিসি এর সদস্য, ব্যবসায়িক ফেডারেশনের যারা আমরা মেম্বার, আমরা নিজেরা এটা নিয়ে অনেক আন্দোলন করেছি। আমরা বিভিন্ন সময় কোনোটা 25% থেকে 15%-এ কমিয়ে আনছি, কোনোটা 25% থেকে 5%-এও কমিয়ে এনেছি। সো গভর্নমেন্ট ইচ্ছা করলে জিএসটিটা যে কোনো সময় বাদ দিতে পারে না। এটা গভর্নমেন্টও তো এখন অনেক প্রবলেম আছে। গভর্নমেন্ট যে আজকে আবার এত হাজার কোটি টাকা আমাদের জন্য ঘোষণা করেছে যে আমরা এটার জন্য লোন দিব অল্প সুদে, সেই গভর্নমেন্টের এইটাও তো আবার শোধ করতে হবে। সাধারণ মানুষ কি তোমাদের ওখানে কমিয়েছে সুদের রেটটা? কি কমানো? সুদের হার আমাদের যে 13% ছিল, ওখান থেকে কমিয়ে 5% এনেছে আমাদের। ইন্ডাস্ট্রিয়াল লোন যাদের আছে তাদেরকে আরো ভর্তুকি দেওয়া হচ্ছে, তাদেরকে আরো লোন বাড়িয়ে দেওয়া হচ্ছে। The loan interest has been reduced, as Nozul bhai said. That's a very good initiative by Bangladesh government. আমি অরুণিমাদির কাছে এই 3টে প্রশ্ন অরুণিমাদের কাছে জিজ্ঞাসা করব যে what do you feel অরুণিমাদে? Please answer 3 questions. সন্দীপ, আমি প্রথমে জিএসটিটা নিয়ে আসছি। জিএসটিটা দেখো, এটা তো সরকারের উপর, এটা তো আমি খুব একটা বেশি এই সম্বন্ধে বলতে পারবো না, কেন জিএসটি কমানো বা বাড়ানো এটা পুরোটা একটা ইকোনমিক সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। এটা হয়তো বা আমাদের উপরে অ্যাপ্লাই করা হয়নি, এটা কমানো বা বাড়ানোটার ব্যাপারে আমরা হাত নেই। কিন্তু আমার যেটা আমাদের হাত ছিল, মানে যেটা পারা যেত, এই পরিযায়ী শ্রমিকের ব্যাপারটা, সেটা আমরা যদি একটু অ্যানাউন্স করে একটু তাদেরকে টাইম দেওয়া হতো, কি যারা যেখানে আছে, বাড়ির বাইরে বা দেশের বাইরে যে যেখানে আছে, তারা যদি নিজের ঘরে চলে আসতে পারতো, আমার মনে হয় এটা তো নোটবন্দি নয়, রাত্রিবেলা 12টার সময় আমি অ্যানাউন্স করলাম, রাইট? এটা একটা পুরো দেশের একটা মানে একটা মহামারীর সিচুয়েশনে। তো এই পরিযায়ী শ্রমিকগুলো এই কষ্ট পেয়ে এইভাবে, মানে যে প্যাথেটিক সিচুয়েশনের মধ্যে মারা গেছে লোকজন, তাদের ফ্যামিলি সাফার করছে আজকে, না? তো এইটা যদি একটু তাদেরকে কদিন টাইম দেওয়া হতো। আর
সবচেয়ে প্যাথেটিক জিনিসটা যে তারা ট্রেনে আসবে, তাদের কাছে টিকিটে টাকা, তাদের কাছে খাওয়ার পয়সা নেই, তাদের কাছে জল নেই, খাবার পয়সা নেই, তাদের কাছে টিকিট না আমাদের এইটাকে মানে মানে ছাড় দেওয়া যেত। আমি জিএসটিটা নিয়ে বলতে পারছি না, কেন জিএসটি ডিপেন্ড করছে ইকোনমিক সিচুয়েশন অফ এ কান্ট্রি। একটা কথা যেমন ভাবে আমি একটা পয়েন্ট বলবো যে সত্যি তো পরিযায়ী শ্রমিকদের কথা, আমরা পরিযায়ী সেটা তারা নয়, কিন্তু বারবারই পরিযায়ী কথাটা সবাই বলে, তাই আমিও বলে ফেলছি। সেই সমস্ত শ্রমিকদের কথা কিন্তু ভাবা সত্যি দরকার ছিল, তাদেরকে আমরা চার্জ করতে পারি না। খুব অমানবিক একটা মানে ব্যাপার, কারণ তাদের কষ্ট দেখলে আমাদের বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রির বহু মানুষ তাদের জন্য কেঁদেছে, তাদের জন্য রাস্তায় নেমে কাজ করেছে। তো আমি আরেকটা কথা বলবো, আমি আরেকটা জিজ্ঞেস করবো যে লোন কি দিয়ে লাভ আছে? লোন নয়, ইকোনমি বুস্টিংটা কি দরকার? বা অ্যাটলিস্ট লোন দিলেও কম ইন্টারেস্টে, যেমন নজরুল ভাই বললো বাংলাদেশে কিন্তু কম ইন্টারেস্টে লোন দেওয়া হচ্ছে, তো সেটা কি উচিত বলে মনে হয় পূর্ণিমাদের? উচিত তো অনেক কিছু, আজকে সিচুয়েশনে দাঁড়িয়ে অনেক কিছুই উচিত, কিন্তু আমাদের লোন যেখানে আমাদের মানে এক্সিস্টিং যেই লোন সেটাকে তুমি 2-3 মাস অফ করতে পারো, বাট ইন্টারেস্ট তো তোমাকে দিতেই হচ্ছে, তুমি তো সেখানে ছাড় পাচ্ছ না। বরং তুমি যদি এটা কন্টিনিউ না করো, 3 মাস পর যখন তুমি দিচ্ছ তোমার উপর প্রেসারটা অনেক বেশি আসছে। এটা আমাদের কিছু মানে হেল্প কিছু হয়নি, আমরা ছাড় পেয়ে যাই। 3 মাস যেরকম আমরা লকডাউনে বসে আছি, আমার ইন্টারেস্ট লেভেলটা এবং ইএমআইটা বসে আছে, ওটা আমাদের কাছ থেকে ছাড় পাচ্ছে না কোনোভাবেই, যে আমরা ছাড়পত্র পাচ্ছি কোনোভাবে, বা এটা কমছে, ইন্টারেস্ট রেট কমছে, কিছুতেই কিছু চেঞ্জেস হচ্ছে না, বুঝতে পেরেছো? তো সেইটাই মানে অনেক খুব ইমব্যালেন্সড কিছু ছিল, সিচুয়েশন ছিল, বা কিছু ডিসিশন ছিল। আমি একদম ঠিক পয়েন্ট তুমি বলেছো। এবার আমি তোমার কাছে আর নজরুল ভাইয়ের কাছে একটা প্রশ্ন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে, তারপর আমি প্রবীণজির কাছে যাব। সেটা হচ্ছে পূর্ণিমাদি, তোমার কি মনে হয় বাংলা চলচ্চিত্র, বাংলা ছবি কিরকম ভাবে দেখতে পাচ্ছ আগামী দিনে? অ্যান্ড এখন তো মানুষের মধ্যে একটা ভয় আছে যে দে আর অ্যাফ্রেড অফ গোয়িং টু দ্য হল বিকজ they don't know what will happen. Even Bombay industries, people are afraid. But if we see right now, the shooting has started. In few days I was doing the shoot. Everybody has seen that pictures also. So I feel the work should go on because it's not an individual. It is about the industry. It is about the people who are working behind us. Because আমরা যদি কাজ না করি তাহলে অনেক লোক কিন্তু বেকার হয়ে যাবে। তো তাদের কথা ভেবে আমাদেরকে প্রপার প্রিকশন নিয়ে কাজ করতে হবে। অ্যান্ড অবভিয়াসলি তোমার কাছে আরেকটা প্রশ্ন, সত্যি কি ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে শুটিং করা পসিবল? ফিজিক্যাল ডিস্টেন্সিং মানে কিন্তু শুধুমাত্র ইন্টিমেট সিন, যেগুলো আমরা হইচই বা অনেক নেটফ্লিক্স বা আমরা অ্যামাজন বা আমরা ওটিটি প্ল্যাটফর্মে দেখি, সেটা বলছি না। আমি বলতে চাইছি ফিজিক্যাল ডিস্টেন্সিং কিন্তু সত্যিকারের আমাদেরকে ভাবতে হবে, উই কান্ট মেনটেন ইন দ্য শুটিং ফ্লোর। বিকজ আজকে একজন মানে মা ছেলে তার গল্প হলেও কিন্তু সেখানে একটা মানে টাচিং এর ব্যাপারে, হাত ধরে একটা কথা বলা, ধরার সিন থাকে, সেটা হয়তো সেটা কিন্তু ইম্পসিবল। অ্যাজ আ ডিরেক্টর, অ্যাজ আ প্রডিউসার তুমি কিন্তু সেটা ফিল করতে পারছো। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো আমি, যে সত্যিকারের এই সময় দাঁড়িয়ে সত্যি কি কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমাই পরবর্তীকালে চলবে? বক্স অফিস মানে তথাকথিত ভাবে বিগ বাজেট ছবি লোকেরা কি কম করবে? কি মনে হয়? 3টে প্রশ্ন তোমার জন্য এন্ড নজরুল ভাইয়ের জন্য। আমি একটু আগে বলে নেই দিদি। হ্যাঁ, আচ্ছা, আমি বলতে চাই এই বিষয়ে যে আজকে আমরা শুটিং করতে চাই, ফিজিক্যাল ডিস্টেন্স কেউ কেউ মেনটেন করবে, কতগুলি সিনে সেটা সম্ভব হবে না, কিন্তু তারপরেও আমরা চলচ্চিত্রকে বাঁচানোর জন্য শুটিং করতে চাই। আমাদের প্রডিউসার সমিতি এবং আমাদের শিল্পী সমিতি আমরা সবাই আগ্রহী, কিন্তু আমাদের যারা আর্টিস্ট, অনেক ইম্পর্টেন্ট আর্টিস্ট আছে যারা এখন বর্তমান সময় হিটে আছে, কেউ কেউ শুটিং করতে চায়, কেউ কেউ ভয়তে বাসা থেকে বের হতে চায় না। কেউ বলে আমার বাসায় ছোট ভাগ্নি আছে, কেউ বলে আমার বাসায় বাবা বয়স্ক, কেউ তো সবাই যদি এগিয়ে না আসি তাহলে চলচ্চিত্রকে সবাই না এগিয়ে আসে, যারা যারা এগিয়ে আসছে তাদেরকে নিয়ে অন্তত আগে কাজটা শুরু হোক, তারপর যখন করোনা। আমি বলছি, আমি একটু বলি শোনেন তো, এইভাবে সবাই আমরা এগিয়ে আসার চেষ্টা করছি, প্ল্যানিং চলছে। চলচ্চিত্রকে অবশ্যই বাঁচাতে হবে। মানুষ হয়তোবা হলে যেতে ভয় পাবে, তারপরেও কিছু সিনেমা রেডি রাখতে হবে যে হলে যদি যায় তাহলে দেখবে। আমরা যারা প্রডিউসার আছি, যাদের মানে গভর্নমেন্টের ট্যাক্স দেওয়া টাকা আছে, তারা অবশ্যই মনে হয় সিনেমা বানাইতে দেরি করবে না।
বাংলাদেশে আমাদের অনেকগুলি প্রডিউসার এখনো অলরেডি প্ল্যানিং এ আমরা আছি। গত 2 দিন আগেই আমাকে একজন ডিরেক্টর সৈকত নাসির ও একটা গল্প দিয়ে গেছে, যেটা আমরা হয়তো আগামী মাস থেকেই শুরু করব সিনেমাটা, এবং বাংলাদেশের খুব রিনিউয়ান আর্টিস্ট যারা তারা কাজ করবে, আমরা প্ল্যানিংটা করছি। হয়তোবা আমার ধারণা যে সন্দীপ যেটা বলেছে যে চলচ্চিত্রের যারা আজকে আমাদের কলাকৌশলী আছে এবং এদের পিছনে যারা কাজ করে, একজন ক্যামেরা, লাইট, আরো প্রোডাকশনে অনেক লোক থাকে। একটা শুটিং এর সময় 20-30 জন, 50 জনও আমাদের পিছনে লোক থাকে। আর্টিস্ট হয়তো আমরা 3 জন থাকলাম, 5 জন থাকলাম, কিন্তু এদের পিছনে অনেকগুলি লোক থাকে। 25 জন মানে 25টা ফ্যামিলি। এই 25টা ফ্যামিলিকে চালানোর জন্য, সচ্ছল রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, আগামী দিনে এদের সংসারের অভাবের কথা চিন্তা করলে অবশ্যই আমরা যারা ফিল্ম প্রডিউসার, আমরা যারা চলচ্চিত্রকে ভালোবাসি, আমি নিজে চলচ্চিত্রে অভিনয় করি, সো আমাদেরকে এখানে এগিয়ে আসতেই হবে। এবং যারা চলচ্চিত্রের প্রতি, যেসব ডিরেক্টর প্রডিউসারদের সহানুভূতি, এদের প্রতি একটা মায়া আছে অবশ্যই, আমি জানি যে এই জায়গা থেকে যারা কাজ করে তারা এখান থেকে বেরিয়ে যেতে খুবই কষ্ট হয়। সো আমি মনে করি যে এই চলচ্চিত্রের কথা যারা ভাববে ঘরে বসে, তারা কিন্তু এগিয়ে আসবে। হ্যাঁ, কিছু লোক যাদের টাকার এখন চলচ্চিত্র করে লস হয়েছে বা চিন্তা করবে যে আমি এখন 20 লাখ টাকা বা 50 লাখ টাকা লগ্নি করবো, এই টাকাটা আমার কিভাবে ফিরে আসবে, তারা একটু দম ধরে থাকবে। কিন্তু এই জায়গা থেকে সারা পৃথিবীতেই যখন মহামারী হয় বা কোনো একটা দুর্যোগ আসে, সেটা থেকে সেরে উঠতে একটু সময় লাগে। এর মধ্যে কেউ আগে এগিয়ে আসে, কেউ পরে এগিয়ে আসে, এটাই আমার ধারণা। দিদি বলেন। আচ্ছা সন্দীপ, আমি শুটিং এর ব্যাপারটা নিয়ে বলছি। অ্যাজ এ প্রোডিউসার এন্ড ডিরেক্টর, আমি যেটা আজকে আমাদের শুটিং টালিগঞ্জে শুরু হয়ে গেছে, ঠিক আছে, এবং সিরিয়ালের শুটিং, ধারাবাহিকের শুটিংটা পসিবল আমাদের, মানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। কিন্তু আমাদের ছবি করার ক্ষেত্রে অ্যাজ এ ফিল্ম ডিরেক্টর হিসেবে আমি, মানে ভাবাই যায় না যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে সিনেমাটা করা যাবে, ঠিক আছে। কিন্তু আজকের দিনে না ভাবলেও আগামী 1 মাস বা 1.5 মাস পর কিন্তু আমাদেরকে ভাবতেই হবে, কেন আমাদের নর্মাল সিচুয়েশনে আসতে হবে সন্দীপ। কেন আমাদের টালিগঞ্জ পাড়া, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে হবে, এবং যারা অভিনয় করছেন, অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী এবং এভরি সেক্টর, এক্সিবিটর, হল ওনার, প্রোডিউসার, ডিরেক্টরস, টেকনিশিয়ানস, সকলকেই কাজ করতে হবে, এবং সবাই মুষ্টিমেয় ভাবে আমাদের ইন্ডাস্ট্রি, আমরা কেউ একার তো ইন্ডাস্ট্রিটা নয়। আরেকটা কথা আর সন্দীপ, যেটা ফার্স্ট এন্ড ফরমোস্ট, আমরা যে সোশ্যাল ডিস্টেন্সিং বলছি, আমরা যে ভাবছি আমরা ছবি করতে পারবো না, যেটা আমাদের দাদা বললেন যে আমরা ভাবছি যে আমরা করব কি করে, আমাদের কিন্তু সবটাই নর্মাল আস্তে আস্তে হচ্ছে। কারণ আমরা যখন একসাথে বাড়িতে থাকছি 5 জন, আমরা যখন শপিং মলেও যাব, আমরা যখন রেস্টুরেন্টেও খেতে যাব, আমরা যখন অফিসও করছি একসাথে গিয়ে 5 জন 10 জন একসাথে থাকছি, মানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, স্যানিটাইজার, মাস্ক সব ইউজ করে। সুতরাং আমরা পয়েন্টটা সোশ্যাল ডিস্টেন্সিং নয়, ফিজিক্যাল ডিস্টেন্সিং। হ্যাঁ, মানে ওই ফিজিক্যাল ডিস্টেন্সিং করে, মানে ওইটাই বলার কথা। কিন্তু সেটা কিন্তু আমাদেরকে করতে হবে। সেখানে আমরা কিন্তু শুধু টালিগঞ্জ বা শুধু শুটিংটা আমরা ডিপ্রাইভ করতে পারি না, তাই না? আমি আরেকটা পয়েন্ট বলবো, এটা অরুণিমাদি, নজরুল ভাই দুজনকে, কারণ আমি বাংলাদেশের অবস্থাটা জানি না, তো ওটা বলতে পারবে। আমাদের এখানে শুধুমাত্র হল আর জিম, মানে বাকি সব খুলে গেছে, মল খুলে গেছে, রেস্টুরেন্ট খুলে গেছে, বাট হল আর জিম, মানে এটা কি পাবলিক ট্রান্সপোর্ট খুলে গেছে। আমরা দেখেছি বাসে কিভাবে মানুষ যাচ্ছে, বাট আমি সরকারকে কিছু বলবো না, কারণ সরকার তো খুলতেই হবে। মানুষ এত আসলে কি বলবো, মানুষের মধ্যে বিন্দুমাত্র অ্যাওয়ারনেস নেই, সেটা কিছু করার নেই, মানুষকে একটু বুঝতে হবে। শুধুমাত্র সরকারের ঘাড়ে সবকিছু দিলে হবে না, একটা জিনিস বুঝতে হবে, শুধু একটু নিজেদেরকে। আমি আরেকটা পয়েন্ট বলবো, হল আর রেস্টুরেন্ট, মানে হল আর আমাদের জিম, এই দুটো যদি না খোলা হয় তাহলে কি করোনা হবে না? আর বাকি যতগুলো চলছে সেগুলোতে কি করোনা হবে না? আর এগুলো কি করোনা হবে? মানে হল আই এম সন্দীপ, আমি এই বিষয়টা একটু বলতে চাই সন্দীপ। দেন only করোনা ক্যান বি ডিফিটেড। আমি এটা নিয়ে অরুণিমাদিকে জিজ্ঞাসা করবো, আর অরুণিমাদি কি বলে। সন্দীপ, আমি যেটা বলতে চাই
ধরো আজকে রেস্টুরেন্ট খুলে যাচ্ছে, শপিং মলস খুলে যাচ্ছে, অফিস তো চলছেই, প্রত্যেকটা সেক্টর খুলছে, তাহলে আজকের ডেটে যখন স্ট্রেস এবং যে ভয়াবহতার মধ্যে দিয়ে সবাই মানে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে সকলে, সেখানে কিন্তু বিনোদন জগৎটা একটা ফ্যাক্টর। আজকে খাওয়াটা, আমাদের রেস্টুরেন্ট বাজার করাটা যেরকম রেগুলার ইম্পর্টেন্ট, সুতরাং না না আমি একটা জিনিস বলি, রেস্টুরেন্টের খাবার কিন্তু আমরা ডাইরেক্ট গিয়ে ইনটেক করছি, সেটা ডাইরেক্ট যাচ্ছে, হলে কিন্তু আমি ইনটেক করছি না। আমরা আজকে আমাদের ব্রেন, আজকে আমাদের 3 মাস লকডাউনে থেকে প্রচুর লোক স্ট্রেসের মধ্যে পড়ে গেছে, প্রচুর লোক স্ট্রেস ফ্রি হতে পারছে না, মানে সকলে বাড়িতে তাদের জন্য কিন্তু রিক্রিয়েশন লেভেলটা হচ্ছে সিনেমা, মুভি, সিরিয়ালস। আমরা সেইটাকে ডিপ্রাইভ করতে পারি না সন্দীপ, উই ক্যানট দিদি যেটা বলেছেন এটা ঠিক আছে, বাট আমি বলি সন্দীপ, আমার কথাটা শোনো। আমি যেটা বলি, আমাদের বাংলাদেশের সিচুয়েশন হচ্ছে এমন যে এখন সিনেমা হলে যদি আমরা সিনেমা চালাই, হলে হয়তোবা প্রতি শোতে আমার মনে হয় না 20 জন বা 50 জনের বেশি কেউ টিকিট কাটবে, বিকজ মানুষের হাতে পয়সা নেই। বিকজ মানুষের হাতে পয়সা থাকলেও মনের ভিতরে একটা আতঙ্ক আছে, ভয় আছে। এই জন্য মানুষ হয়তো অনেক দায় থেকে মার্কেটে যাচ্ছে, মানুষ হয়তো অনেক সময় শপিং এ যাচ্ছে বা বাজারে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু আমাদের দৈনন্দিন দিনের নিত্য প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য। কিন্তু হলে যাওয়ার মতো একটা ফ্রি, যে মনের মধ্যে একটা আলাদা শান্তি বা ফুর্তি লাগে, যেটার জন্য আমরা রিক্রিয়েশন নিতে যাই, যে হলে গেলে একটু ভালো লাগবে, সিনেমা দেখলে একটা ভালো রিক্রিয়েশন হবে, কিন্তু সেই মুডে তো বাংলাদেশের মানুষ বা ভারতের কলকাতার মানুষ এখন মনে হয় না আছে। যদিও কলকাতার মানুষ এখনো প্রচুর মুভি দেখে, যে আমিও কলকাতাতে গেলে অনেক সময় সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি, কিন্তু বাংলাদেশে এখন যদি হল চালাই, আমি বলি সেই হল চালাতে 3 ঘন্টায় যে টাকা খরচ হবে সেই টাকা উঠবে না। অতএব এই জন্যই হলগুলি এখন বন্ধ আছে। আর জিম, বাংলাদেশের অনেকগুলো জিম অলরেডি খুলে গেছে, ম্যাক্সিমাম জিমে এখন মানুষ যাচ্ছে, হয়তো কম মানুষ যাচ্ছে। আমি নিজেও অনেকগুলো জিমের মেম্বার, কিন্তু আমি কোথাও যাচ্ছি না। এই জন্যই মানুষ হয়তো সোশ্যাল ডিস্টেন্স বলেন, ফিজিক্যাল ডিস্টেন্স বলেন, এটা মেনটেন করার চেষ্টা করছে, কারণ এখন ভয়াবহ অবস্থা ভারতেও এবং বাংলাদেশে। এই সময়টা একটু ক্রিটিক্যাল সময়, এই জন্য মানুষ একটু কিছুদিন সময় নেবে, এটা আমার ধারণা। রাইট রাইট, খুব ভালো পয়েন্ট বলেছেন ভাই। I want to tell this one thing. প্রবীণ জি কে আমি জিজ্ঞাসা করতাম এটা নিয়ে, যে প্রবীণ জি, ডু ইউ ফিল কি রেস্টুরেন্টস হ্যাভ ওপেন, malls have opened? I'll talk about the cinema. I'll talk about the cinema. देखो, whatever it happens, some opportunities also arising. You know, now that Netflix is going to be a collaboration with the Jio, and Walt Disney is already with the Hotstar and the Star Amazon. So ये अपॉर्चुनिटी जो OTT आ रहा है, ये OTT एक नया कंसेप्ट बन गया। ना OTT was always there. No, not always there. No. Before the lockdown, OTT was also good. It was doing its own market. See the data. Before the lockdown. I will say one thing, because there was no films, there was no television. For that reason, everybody has watched OTT, because we don't have any food. No. Just wait. I'll tell you. अभी जो है गुलाबो सिताबो आया, it is made for the theaters, but now they have released on the OTT. They have sold the picture for 45 crores. Right. And they have invested 25 crores. Now they are earning 20 crores profit out of that. You are very much correct. Now Shah Rukh Khan, Shah Rukh Khan is attached with the Netflix. Correct. So all the actors and producers, just like मैडम जो अभी बोल रही थी कि थिएटर्स में इस तरीके से शूटिंग बहुत मुश्किल होता है, डेफिनेटली मुश्किल होता है। Can you imagine Ram Gopal Verma has made a film on Corona during the lockdown period, and it was released last week. Right.
तो इस तरीके के कंसेप्ट भी आ रहे हैं, लेकिन ये एक डिजास्टर है, एक बहुत बड़ा डिजास्टर थिएटर के लिए। सुनिए ना, I can say one point to you, Praveen ji. You are absolutely correct. I have said one point here in my show also. We have to just update our software. That's the only thing. But I will mention one point here. Salman Khan cinema, Shah Rukh Khan cinema, Amitabh Bachchan cinema, everybody's cinema. When somebody is a star is made by the theater. We can't see a cinema. We can't feel that danger in an OTT platform. You have to understand that. And another point, theater personalities and all the stage shows, all the events, all are attached with the cinemas. We have to admit that thing. So jeta amader man to audience connect, we talk about this, we have a man to audience connect, so that can't happen in an OTT platform, or that can't happen in a small screen or a TV screen. TV screen has a niche audience, they are always there. But if you say ki for OTT platform will take the audiences of the film for the pandemic scenario, this will happen. But as this pandemic will go, I can say many people will come and do films for the theater, because there are people who wants to go and watch the film. But you are also correct ki films like Gulabo Sitaro, which is made in 25 crores, they have sold in 45 crores. That's an excellent thing. But if it is released in halls, they would have done a business of 80 to 90 or 100 crores. Exactly. Definitely. You have to understand that. I agree. If it was released in halls, then it would have done 100 crore business or even more. Then also digital platforms will buy that. For the time being, this has happened. Producer cannot wait for the long time now, because interest is multiplying the interest actually. Is in the loss if it is not released in the next 1 month. ये आपको जैसे बोलेंगे, हम ये बात बोलेंगे आपको, आप जानते थे कि आप 1 रुपए लगा के 10 रुपए पाएंगे, आप बोला कि भाई हम 1 रुपए लगा के 10 रुपए नहीं चाहिए, हमको अभी 3 रुपए दे दो। तो वैसा ही हुआ है काम अभी। कुछ मजबूरी है ना उसका, मजबूरी है। That is the thing. For the time being, this has been done. As said by my guest, I will ask another question to Mr. Praveen ji, and this question is to everyone. First, Praveen ji will answer. Do you feel entrepreneurship and multitasking? Entrepreneurship and multitasking will be in every citizen of the world. माने अब आपको बोलते हैं कि suppose I am an actor, tomorrow if I have a grocery shop, that will be good. I will be thinking कि कल मेरा अगर काम नहीं रहेगा तो मैं grocery shop लेके मतलब कुछ earn कर सकता हूँ. So that has to be a necessity alternative also. The things like medicine business, grocery business, food processing business, and right now hygiene business. That's the best businesses right now, because everybody is conscious. So these businesses will not go down at this moment. So do you feel that all businessmen, suppose a person who is attached with IT or real estate or whatever, he will think कि हमारा একটা alternative business থাকলো তাহলে আমার ভালো হবে. So they will have an idea. Even an ordinary person like me or like others can also think of doing multitasking. What do you feel, Mr. Praveen Kumar? There are I think you have heard some incidences on the basis of that only. I think you are asking this question, because in Delhi also there are some incidences where restaurant owner started become a vegetable vendor. Exactly. So correct. This type of थोड़ा टाइम के लिए होगा, ऐसा नहीं है. देखिए अब जैसे बांग्लादेश है, अब बांग्लादेश के अंदर they are the number 1 in the world in cotton export and garments exports. Right. Now they have become a number 1 in the world. Right. लेकिन वहाँ पर जो गारमेंट का जो इंडस्ट्री है बिल्कुल खत्म हो गया, मतलब ऑलमोस्ट हाफ रह गया, because there is no export for the US market, क्योंकि US मार्केट को कैप्चर किया हुआ था उसने. अब वहाँ के लोग जो हैं वो कौन से लेवल के लोग हैं? वो लोग मल्टीटास्क कर सकते हैं. वो आज ठीक है, आज नहीं है तो वो दूसरा लोग कर सकते हैं. अब आप कह रहे हो कि आईटी वाला जो है वो वेंडर बन जाए, सो अगर कुछ भी नहीं होगा तो भूखा रहेगा तो कुछ भी करेगा वो.
तो उसको कोई अगर मेरे को अगर आज नौकरी नहीं मिलेगा या मेरे को नौकरी से निकाल देंगे तो मेरे को अब कमाने के लिए तो मैं तो बाहर कोची की भी दुकान खोल के बैठ जाऊंगा। प्रवीण जी आप लोगों को नौकरी देते हैं, आप ऐसा मत बोलिए मेरे शो में। You employ everybody anyway, na? I am Great giving position, example, sir. opportunist. So you are in that position and you are for a long time, and I really appreciate your hard work and I really admire you, sir. And you are a lovely person by Yes, I am giving example कि मजबूरी होगा तो कुछ भी कर सकता है आदमी, उसके लिए आप कुछ मतलब ये है कि जब तक वो बोलता है ना कि पेटेর জন্য আমরা কাজ করি, তো যখন পেটের খিদা লাগবে তখন মানুষ যা কিছু করতে পারে। দামি পয়েন্ট বলেছে। जब ज्योति एक लड़की 13 साल की लड़की 1800 किलोमीटर दूर अपने साइकिल पर अपने बाप को ले जा सकती है तो कुछ भी हो सकता है। এক্স্যাক্টলি কারেক্ট। এই মহামারীর সময় অনেক কিছু যেটা হওয়ার ছিল না সেগুলো হয়েছে এবং যেগুলো হওয়ার নয় সেগুলো হয়তো হবে। রাইট। খুব দামি পয়েন্ট বলেছে। আজকে একটা আমি জিনিস দেখলাম। নজরুল ভাই কি বলবে? নজরুল ভাই তো বলবো যে এন্টারপ্রেনারশিপ বা মাল্টিটাস্কিং কি সবার মাথায়, বিজনেসম্যানদের মাথায় থাকবে তোমার মনে হয় নজরুল ভাই? বিকজ তুমি বিজনেসম্যান। আমি বলছি আমার নিজেরও রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট বিজনেস, বাট আমি রেস্টুরেন্ট এখন বন্ধ রেখেছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার যদি একটা অনলাইন বিজনেস থাকতো বা আমার যদি একটা ওষুধের দোকান থাকতো বা আমার যদি একটা মুদি দোকান থাকতো তাহলে হয়তো এখন তো এই যে 3 মাস যে আমরা ঘরে বসেছিলাম আমার বিজনেসটা চালু থাকতো, অল টাইম ওপেন থাকতো। এরকম কিন্তু বাংলাদেশের মানুষ না, কলকাতার মানুষ, অনেক জায়গার মানুষই চিন্তা করছে যে ইন ফিউচার আমরা ফিউচারে কিভাবে ভালো থাকবো। ভালো থাকতে হলে আমার একটা সাইড বিজনেস এভাবে যদি থাকতো তাহলে মনে হয় আমি ভালো থাকতাম। যাদের একদম ব্যবসা নেই। আরেকটা কথা, মানে এই মহামারীর পরে কিন্তু একটা জিনিস খুব সঠিক কথা, মানুষের ডিমান্ডটা কিন্তু বদলাবে। মানুষের মধ্যে যে ডিমান্ডটা আগে ছিল ইট উইল বি হ্যাভ টু চেঞ্জ, মানে এটা চেঞ্জ হবেই। তোমার কথাই হচ্ছে গাল ভাত। আচ্ছা আমি আরেকটা কথা একটু বলছি। প্রবীণ জি যেটা বললো যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর, বাংলাদেশের গার্মেন্টস সেক্টর হচ্ছে আসলে ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট বিগেস্ট সেক্টর। এই সেক্টরে এখন আগে যেখানে 20 লক্ষ বা 50 লক্ষ লোক কাজ করত, এখন কিন্তু সেই সেক্টরে লোক দরকার অর্ধেক, 50%। বাকি 50% লোক কিন্তু খুবই একটা বিপদে পড়বে, বিকজ তাদের চাকরি থাকবে না। এখন আমাদের গভর্নমেন্ট থেকে প্রেসার দিয়েছে, সরকার খুবই গার্মেন্টস সেক্টরের মালিকদের প্রতি যেরকম সহানুভূতি দেখিয়েছে, লোন দিয়েছে, কিন্তু কর্মচারীদের প্রতি আরো বেশি সিরিয়াস গভর্নমেন্ট, বাংলাদেশের গভর্নমেন্ট, যে বলতেছে যে এখন কোনোভাবে কর্মচারী ছাঁটাই করা যাবে না। কিন্তু আপনার কি ধারণা, বা প্রবীণজির কাছে আমার প্রশ্ন, যে গার্মেন্টস এর মালিক বেতন দিতে পারবে না সে কি ওই সরকারের কথা রেখে তাদেরকে কি চাকরিতে কি রাখবে? তাদেরকে ঠিকই কিন্তু গোপনে অর্ধেক লোক হোক, মানে 3 ভাগের 1 ভাগ হোক, ওই কর্মচারীদের কিন্তু ছাঁটাই করে দিবে কোনো না কোনো ভাবে। সেই কর্মচারীরা ফিউচারে কি করবে? তাদের কি করণীয় হবে? তারা মানে কিভাবে কোথায় চাকরি পাবে, কিভাবে খাবে? তাহলে দেশের সংকট কিন্তু বাড়বে। না রিসেশন নিয়ে একটা দামি পয়েন্ট নজরুল ভাই বলেছে যে রিসেশন জিনিসটাকে কিন্তু যদি আমাদেরকে অ্যাভয়েড করতে হয় তাহলে আবার সেম কথা প্রথমে যেটা বলেছিলাম, ইকোনমি বুস্টিং দরকার। ইকোনমি বুস্টিং যদি না হয়, লোকেদের হাতে টাকা না থাকলে, ইকোনমিস্টদের হাতে টাকা না থাকতে, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের হাতে যদি টাকা না আসে, তারা কিভাবে তাদের কর্মচারীদেরকে বেতন দেবে? হাউ ইজ দিস পসিবল? কিছু জায়গায় বলেছে কাট অফ, লে অফ নয়, খুব ভালো কথা। কাট অফ করেছে, কাট অফ অনেক জায়গায় হয়েছে, আমারও কাট অফ হয়েছে, সবার কাট অফ হয়েছে। সেলফ এমপ্লয়েড যারা আর্টিস্ট তাদের কাট অফ হয়েছে, সবার কিছু কাট অফ না, আর্টিস্টদের তো কিছুই নেই। সন্দীপের এই কথাটা বলছি, গভর্নমেন্ট কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাপোর্ট দিচ্ছে, কিন্তু আমার যে ফ্যাক্টরি, আমার 500 ওয়ার্কার, এই 500 থেকে 600 ওয়ার্কারের মধ্যে আমার যে অর্ডার ছিল বায়ার, আমার যে অস্ট্রেলিয়ান বায়ার, ইউরোপিয়ান বায়ার, এখানে আমার কিন্তু এখন ইউরোপের কোনো বায়ার নেই, তারা মাল অর্ডার দিচ্ছে না। যারা অনলাইনে কিছুদিন আগেও, লকডাউনের আগে যাদের অর্ডার ছিল যে আমার 1 লাখ পিস লাগবে, আমার 5 লক্ষ পিস লাগবে, এই ইউরোপের ভাইয়াররা কিন্তু এখন একদমই সর্বশান্ত হয়ে তাদের অর্ডারগুলি কমে গেছে। ঠিক আছে, এখন আমার যেখানে 5টা-10টা বায়ারের জায়গায় আমার 5টা বায়ার থাকবে, তখন কিন্তু আমার ওই 500 কর্মচারী আমার দরকার হবে না।
তখন কিন্তু গার্মেন্টস মালিকদের ফিনান্সিয়াল সাপোর্ট থাকলেও কর্মচারী পালার মতো সাপোর্ট থাকবে না। আচ্ছা, এটাতে আমি তোমাকে জিজ্ঞাসা করব, নজরুল ভাইকে জিজ্ঞাসা করব যে তাহলে কি সেই সমস্ত মানুষরা অল্টারনেটিভে যাবে? আবার আমার প্রশ্ন মিলে গেল, মাল্টিটাস্কিং তাদেরকেও করতে হবে। ওই পেটের দায়, এই কথাটা বলে না যে পেটের যখন খিদে লাগে তখন মানুষ সবকিছু করতে পারে, অ্যাজ প্রবীণজি হ্যাজ অলসো মেনটেন মাই শো। তারা কি অল্টারনেটিভে যাবে বলে মনে হয় নজরুল ভাই? তারাও কি মাস্ক, স্যানিটাইজার বা কিছু জিনিস যেটা ইজিলি বিক্রি হবে সেগুলোর দিকে যাবে বা যেটা নেসেসিটি আছে দিকে যেতে পারে? বাংলাদেশে তো অলরেডি, দিদি আমি বলি, বাংলাদেশে তো অলরেডি প্রথম দিকে কিছু লোক মাস্ক রাস্তা থেকে কুড়িয়ে এনে সেটা ধুয়ে মানুষের কাছে বিক্রি করার চেষ্টা করছে, সেইখান থেকে পুলিশ আবার তাদেরকে ধরেছে। এই গত পরশু দিনের খবরে আমি যেটা দেখলাম, যারা স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার নকল করে, যারা পানি দিয়ে মানে অন্য একটা মেডিসিন দিয়ে মিশিয়ে যেটাতে ক্ষতি হতে পারে, স্কিনের ক্ষতি হতে পারে, সেই ধরনের জিনিস দিয়ে তারা এরকম অল্টারনেটিভ অনেকে যাবে, আবার তারা বিপদে পড়বে এবং আমাদেরকেই বিপদে ফেলাবে, সাধারণ মানুষই বিপদে পড়বে। কিন্তু প্রপার ওয়েতে কে অল্টারনেটিভে যাবে সেটা একটা ভাববার বিষয়। খুব দামি পয়েন্ট, খুব দামি পয়েন্ট। আমি একটু মিস্টার প্রবীণজির কাছে যাব। I will love to ask one question to Mr. Praveenji. Praveenji, are you there in the line? Yes. Yeah, I'm asking you one thing. What will happen to the recession, to the people who will be just banged out of the companies, or they will be thrown out, or they will be sacked, whatever you want to say? What will happen to them? Will they go for an alternative? वो पेट के दाए में बोलते ना, पेट के लिए हम कुछ भी कर सकते हैं, वैसा कुछ होगा? They will also do multitasking. What do you feel, प्रवीण जी? नहीं, अभी आप देखते जाइए, हमारे यहाँ पे अब क्राइम रेट बढ़ जाएगा। You are absolutely correct. Yes, अभी आप देखते जाइए, अभी ऑलरेडी बढ़ चुका है। और अब दिल्ली जैसे शहरों में आप देखेंगे, अभी पूरी तरह से न्यूज़ नहीं आता, लूटमार स्टार्ट हो जाएगी, भूखा पेट कुछ भी कर सकता है। आपके पास कुछ भी नहीं है, देने के लिए भी कुछ भी नहीं है, लगाने के लिए भी कुछ भी नहीं है। और सबसे बड़ी बात यह है कि हम लोग बहुत खुश हो रहे थे कि 200 कंपनियां चाइना से उठ करके हमारे इंडिया में आ जाएंगी, लेकिन आपको पता होगा कि 100 में से 76 कंपनियां ताइवान में चली गई हैं ऑलरेडी। लोग, और उसके बाद आप कौन से जगह पे आप बिजनेस करना चाहेंगे जहाँ पे शांति हो, जहाँ पर कोई भी प्रॉब्लम ना हो? तो चाइना ने ऑलरेडी क्रिएट कर दिया। अब वो जानबूझ करके तीनों तरफ से वो आ रहा है, तो वो क्रिएट करेगा। अब वो जापान वाले जो अपना सोनी टीवी उठा करके लेके आ रहे थे यहाँ पर, अब वो कहाँ ले जाएंगे? वो कहेंगे अच्छा पड़ा रहे, अच्छा चाइना में ही पड़ा रहे, क्योंकि प्रॉब्लम तो वहां पर भी है। तो चाइना हैज क्रिएटेड द प्रॉब्लम, राइट? तो उसका तो बहुत लंबा स्ट्रेटजी है, वो कहाँ से उठाएंगे? वो 200 कंपनी वहां से उठाएंगे नहीं। You have mentioned, Mr. Praveen ji, you have mentioned a very vital point কি ক্রাইমটা বেড়ে যাবে। একটা কথা আমি বলবো, কোনো মানুষ কিন্তু জন্ম থেকে ডাকাত হয় না, চোর হয় না, বা কোনো রকম কোনো ক্রিমিনাল হয় না। This is one of the points. Yeah, you have mentioned the correct point. পরিস্থিতি, পরিবেশ আর সময়, time, situation, surroundings changes the person. Today I am the host because of my time, surroundings, and obviously my association. So that is the main factor which makes a person, who makes up which builds the personality of a person. So আমি অরুণিমাদির কাছে বলবো, কি বলবে এটা? What do you feel? তারাও কি অল্টারনেটিভে যাবে? সেই সমস্ত যারা কর্মী ছাঁটাই হচ্ছে, যে সমস্ত মানুষ বেরিয়ে যাচ্ছেন, তারা কি করবে বলে মনে হয়? অরুণিমাদিকে জিজ্ঞাসা করবো। ক্রাইমটা তো ছিল, এবং ক্রাইম তো কোনোভাবেই আটকানো যায় না। মানে যতটা আজকের সিচুয়েশনে দাঁড়িয়ে তো ক্রাইমটা স্বাভাবিকভাবে বাড়বে, কিন্তু আমি খুব পজিটিভ, আমি ওই জন্য পজিটিভটা ভেবে আমি বলছি। ধরো আমরা টেলিভিশনে বা খবরে অনেক সময় দেখেছি, একটি ছেলে একটা কোম্পানিতে কাজ করতো, সেখান থেকে ছাঁটাই হয়ে গেছে। সে করছে কি, এই আমপানের সময় যখন গাছ পড়ে গেছে, সে পাড়ায় পাড়ায় গিয়ে যখন ইলেকট্রিসিটির লাইন, সিএসসি দিতে পারছে না ঠিক টাইম মতো সার্ভিস, তখন সে গাছ কেটে লোককে সার্ভিসও করছে এবং তার আর্নিংও কিছু আসছে। রাইট? বুঝতে পেরেছো? মানে আমার জব প্রসেসটা চেঞ্জ হলো, কিন্তু যেটা ডিমান্ড আছে, মানে এই প্যান্ডেমিকের সময় যেই ব্যাপারটা দরকার মানুষের। না, তুমি খুব ভালো একটা পয়েন্ট বললে, একটা বাংলার কথা না, অবস্থা বুঝে ব্যবস্থা।
বুঝে ব্যবস্থা, মানে আমি আজকে হয়তো যদি চলে যাব অল্টারনেটিভ, বাট সেটা ভালো অল্টারনেটিভ। হ্যাঁ, ভালো অল্টারনেটিভ। আমরা যদি সবাইকে ভাবি যে আমরা আজকে আমার চাকরিটা গেছে, কিন্তু আমি আরেকটা কাজ করতে পারি কি, আমাদের পাড়ার আমরা সবাই তখন বিগ বাজারে যেতে পারছি না, তাহলে আমরা আরেকটা মুদির দোকান করতে পারি যেখানে বাকিরাও সার্ভিস পাবে, এবং এই ছেলেটি যে আনএমপ্লয়েড হয়ে গেল তার একটা কাজের জোগাড় হবে। খুব ভালো পয়েন্ট। তার কাজের জোগাড় হতে কিন্তু পুঁজি লাগবে, পুঁজিটা কে দিবে? আমার প্রশ্ন হচ্ছে অল্টারনেটিভে যে মানুষ যাবে, মানুষের তো একটা পুঁজি লাগবে, মূলধন লাগবে, সেই মূলধনটা কোথায় পাবে? মূলধনটা মানে কি বলতে চাইছি বলুন তো, ধরুন আজকে একজন একটা কোম্পানিতে চাকরি করতো, প্রাইভেট কোম্পানিতে, তার চাকরিটা চলে গেল, এবার সে কি করলো, হোম টু হোম সার্ভিস দিল, লোককে বাড়িতে পৌঁছে দিল, যেখানে বয়স্ক লোকরা, মানে একটা সাবস্টিটিউট অফ জব, মানে তার সেটাই তো হচ্ছে অনলাইনে, যে আপনি অনলাইনে অর্ডার দিবেন, আমি সার্ভিস দিব, আপনার জিনিসের দাম এত হবে, আর আমি যে এখান থেকে দিয়ে আসবো, আমার কনভেন্স এবং আমাকে একটা সার্ভিস চার্জ দিতে হবে। একদম বাট সেটা কি ওই চাকরির সমতুল্য টাকা আসবে? আমার তো মনে হয় না আসবে। আমার মনে হয় না সেটা আসবে। এবং আমি বলি দিদি, আপনার আইডিয়াটা অনেক ভালো, বাট সেইটা এখন এই যুগে শুধু যারা আমরা উচ্চবিত্তের মানুষ যাদেরকে দেখি তারা হয়তো এভাবে নিবে, বাট সাধারণ মানুষ যে চিন্তা করবে যে আমার এই ভাবে অর্ডার দিয়ে আনতে আমার 50টা রুপি বেশি লাগবে, সে কিন্তু এটা নিবে না, বিকজ সে ওই সার্ভিস চার্জটা দিবে না, যে আমি তো নিজে একটু পরে বাইরে যাব, আমি নিজেরটা নিজে কিনে নিয়ে আসবো। এমনও কিন্তু আছে, আবার কেউ নেবে, সেটাও ঠিক আছে, কিন্তু তার যে পজিশন ছিল ওই পজিশনে সে ফিরে যেতে সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। এই সিচুয়েশনটা তো ওভারকাম করতে আমাদের সময় লাগবেই অনেক। সব কথা শেষ কথা হচ্ছে, এখন যে সারা বিশ্বের যে পজিশন, এবং বাংলাদেশ ভারত আমরা প্রতিবেশী দেশ হিসেবে আমাদেরও যে পজিশন, এইখান থেকে আমাদেরকে কাটিয়ে উঠতে সামনে একটা ছোটখাটো ধাক্কা লাগবে, যে ধাক্কা থেকে উঠতে প্রতিটা মানুষকে, যেরকম আমাদের সরকার বলেছে, যাদের বাড়ির উঠানের সামনে একটু জায়গা আছে সে সবজি চাষ করো, যাদের জায়গা বসে আছে যেখানে ধান চাষ করার মতো করছে না, সেখানে একটি জায়গা 1 ইঞ্চি জায়গাও যাতে আমরা ফাঁকা না রাখি, যেখানে সবাই যদি কৃষি এবং সবজি এবং বিভিন্ন দিকে এগিয়ে আসে, তাইলে দুর্ভিক্ষটা কম হবে, মানুষের অভাবটা একটু কমবে। আমি একটা পয়েন্ট বলবো, প্রবীণজি wants to answer something. প্রবীণজি please say. Just I want to say one, just give me 20 seconds. Yeah. In the month of June, the Manrega enrollment is enhanced by 75 lakhs. So that is the alternative. Bah, you have mentioned a very very vital point here in the show. Right, you are absolutely correct. So আমি আমার অনুষ্ঠানের লাস্ট ফেজে, this is called the relaxing phase, অনেক গুরুগম্ভীর আলোচনা হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, আমরা এখন অনেক হয়ে গেছে, লিভ নিতে হবে, কারণ 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। সন্দীপ, কি হ্যালো সন্দীপ, আমি শুধু লাস্টে, মানে আমি আমার একটু বক্তব্যটা সবার শেষে সকলকে একটু থ্যাংক ইউ বলতে চাই আমাদের সরকারকে। এখনো শেষ হয়নি, তুমি লাস্টে বলবে, কোনো অসুবিধা নেই। আমি এটা লাস্ট রিল্যাক্সিং ফেজে এসেছি। রিল্যাক্সিং ফেজ মানেটা কি? আমি এখানে সবাইকে আমার দুটো করে প্রশ্ন, সেটা হচ্ছে এই লকডাউন যখন হয়েছিল, এখন আমরা আনলকে আছি, সত্যি কি আমরা ওই লকডাউনের সময় অনেক কিছু শিক্ষা পেয়েছি? বা যেমন ধরো আমি লকডাউনে একটা খুব ভালো হোস্ট হয়ে গেলাম, সবাই বলছে দারুণ হোস্টিং করছি, চালিয়ে যাচ্ছি, দারুণ ভাবে কাজ করছি, এটা আমার মধ্যে ট্যালেন্ট এলো, একটা বই প্রকাশিত হলো, ট্যালেন্ট ভালো, এখন রান্না করতে পারি, রান্না আগেও করতাম বাট এখন আরো ভালো করি, ওই শেফের মতো রান্না করছি, দেন ইনফ্যাক্ট কাপড় কাচতে পারছি, বাসন মাজতে পারছি, অ্যান্ড ইনফ্যাক্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমি আমার যে বাড়ির যে হাউসমেট, যে কাজের লোক যাদেরকে আমরা বলি, তাদের যে ক্রাইসিসটাকে আমি ফিল করতে পেরেছি। আই ক্যান রিয়েলি ফিল কি হাউ ইম্পর্টেন্ট দে আর। আমাদের তাদের প্রতিও একটা সম্মান বেড়েছে, তাদেরকেও আমরা কিন্তু কাছে টেনে আনার মতো একটা জায়গায় এসেছে। আর আমি একটা কথা বলবো, আজকের দিনে দাঁড়িয়ে করোনা অন্তত একটা জিনিস বুঝিয়ে গেছে, ধনী বড় লোক বা মধ্যবিত্ত কোনো কিছু নেই, সবার আগে সত্যটাই হচ্ছে ইম্পর্টেন্ট। হিউম্যানিটি কামস ফার্স্ট, উই নিড টু থিঙ্ক অ্যাবাউট হিউম্যানিটি। আজকের দিনে আপনার ব্যাংকে যত টাকাই থাকুক, আপনি সেটা ইউজ করতে পারেননি করোনা লকডাউনে, তো আপনাকে বুঝতে হবে
আপনি একটু মানবিক হতে হবে, আপনাদেরকে মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে, আমাকে নজরুল ভাইয়ের পাশে দাঁড়াতে হবে, তোমার পাশে দাঁড়াতে হবে, তোমাদেরকে আমার পাশে দাঁড়াতে হবে, and we all have to stand beside Praveen ji will also have to support, all industry should come beside each other, should stand beside each other, তো তবেই কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো। মানুষ মানুষের জন্য কোনো ইগোর লড়াই নয়, কোনো রকম কোনো স্টেটাস নয়, স্টেটাস ভালো থাকতেই পারে, তার জন্য কাউকে ছোট করবেন না, সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। তো আমি সবার জন্য দুটো করে প্রশ্ন, হোয়াট হ্যাজ লকডাউন টট ইউ in this period? Now we are in unlock phase, but let me know ki what lockdown has taught you. Two things. আমি নজরুল ভাইকে জিজ্ঞাসা করবো, লকডাউন কি শিখিয়ে? আমি বলছি লকডাউন আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, তার মধ্যে ছোট ছোট কিছু জিনিস। হ্যাঁ, আমি বলছি লকডাউন আমাদেরকে যেটা শিখিয়েছে, পাশের বাড়ির মানুষটা খেয়ে আছে কি না খেয়ে আছে এটা দেখতে শিখিয়েছে। যার সাথে ঝগড়া ছিল তার সাথে আমরা রাস্তায় দেখা হলে কথা বলেছি, যেই পাশের ফ্ল্যাটের মানুষের সাথে ঝগড়া ছিল, দেখলে মানে লিফটে একসাথে যেতাম না, সেই মানুষটাকে দেখলেও মনে হয়েছে যে ভালো আছে কিনা তার একটা খবর নিয়েছি। এরকম আমার সাথে কারোরই ছিল না এরকম, হয়তোবা এরকম কারোর সাথে আমার হবে না কখনোই। তারপরেও অনেক মানুষের সাথে এরকম ছিল, আমরা দেখেছি তাদের মিলও হয়েছে এবং তারা ভালোভাবে একসাথে প্রতিবেশী একই বাড়িতে এসেছে চলেছে এবং এই বাড়ি থেকে খাবার নিয়ে ওই বাড়িতে খেয়েছে, এটা শিখিয়েছে। আর লকডাউনে একটা জিনিস শিখিয়ে দিচ্ছে যে ধনী গরিব বলতে কিছু নেই, কারোরই বিপদ আসলে সে বিপদে পড়তেই পারে। আর এটা দেখা গেছে যে ধনীদেরকেই আসলে বেশি করোনায় আক্রান্ত করেছে সারা বিশ্বে, এবং যারা শৌখিন মানুষ, আমরা যারা করোনাকে ভয় পাই তারাই বেশি আমরা আক্রান্ত হই। এবং আমি নিজেও করোনায় আক্রান্ত হইনি, কিন্তু আমি কিন্তু 5 দিন হসপিটালে ছিলাম এবং 5 দিন হসপিটালে থাকা অবস্থায় মানুষ মনে করেছে আমার মনে হয় করোনা হয়েছে। ডক্টররা আমাকে ঠিকমতো সেবা দেয়নি, দূরে দূরে থেকেছে, অনেক টাকা বিল করেছে, কিন্তু তারা সেবা দিতে পারে নাই। এবং আমার অনেক বন্ধুরা যারা আমাকে ভালোবাসে তারা আমার কাছে এসছে, আর অনেকে দূর থেকে খবর নিয়েছে। আমি দেখেছি মানে যে করোনা একটা মানুষের মধ্যে যে আতঙ্ক, আমার অনেক কাছের মানুষ, আমার ব্লাড যারা আমার আত্মীয়, তারাও দেখতে আসে না হসপিটালে, যে ওর মনে হয় করোনা হয়েছে, আমি গেলে আমার হতে পারে। এবং আজকের দিনে আমি বাংলাদেশে দেখলাম একটা সন্তানের করোনা হয়েছে, তার বাবা মা রাতের অন্ধকারে বাগানের ভিতরে সেই সন্তানকে ফেলে রেখে আসছে। এটা মানে এই জন্য করোনা মানুষকে অনেক কিছু শিখিয়েছে, আপনকে দূরে ঠেলে দিচ্ছে, আবার পরকে কাছে টেনে আনছে। আমি এমন অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। কথাটাতেই আমি একটা ঘটনা বলবো, আমি এখানে একটা কথাই বলবো, এখন আমাদেরকে একটা মন্ত্র নিয়ে এগোতে হবে, বিকজ আমি পজিটিভ মানুষ, আমি পজিটিভিটি ছড়াই, তো সবাই সেটা বলে, আপনার এলোয় বিব্রত রহিতে আসে নাহি কেউ অবনী পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তো সুকান্ত ভট্টাচার্যের এই কবিতা, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে। তো দুটো জিনিস অরুণিমা দি বলবেন যে যেটা করোনা ভাইরাসের লকডাউনে অরুণিমা দি শিখতে পেরেছে, যেটা এখন ওনার মাথায় আছে আনলক ফেজে, বলো। এই আনলক ফেজে একটাই জিনিস আজকে ফিল করছি সন্দীপ, যেটা আমি শিখেছি, তুমি যেটা প্রশ্ন করছো যে লকডাউন কি শিখিয়েছে। ফার্স্ট অফ অল যেটা শিখিয়েছে, বন্ডিং বিটুইন পিপলস, মানে সেটা নিজের বাড়ির লোক হতে পারে, রিলেটিভ হতে পারে, পরস্পরও হতে পারে। আমরা যে মানুষটাকে হয়তো সোশ্যাল মিডিয়াতে গিয়ে মানে ঠিক আছে ফ্রেন্ড আছে, কিন্তু তার সম্বন্ধে ভাবা, সে গুড অ্যান্ড ব্যাড সিচুয়েশনে আছে কিনা সেটার খবর নেওয়া, এবং নিজেকে ভালোবাসা এবং নিজের জন্য টাইম দেওয়া, ফ্যামিলিকে টাইম দেওয়া, এটা একটা শিখিয়েছে। আর দ্বিতীয় শিখিয়েছে, আজকে আমফান বলো, মহামারী বলো, করোনা বলো, তার থেকে আমাকে সবচেয়ে বেশি শিখিয়েছে পরিবেশকে ভালোবাসতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে। আমি ভালোবাসতে যেটা, রোদ, হাওয়া, বাতাস, এগুলোকে যদি আমরা গাছকে আমরা নষ্ট করেছি দিনের পর দিন, আজকে আমফানে আমরা দেখতে পেয়েছি কিভাবে। তো আমি একটু জিনিস শিখেছি, লোকের মানে হিউম্যানিটি, মানে তোমার কথাতেই বলবো, আই উইল টেল এভরিবডি, এখন একটা খুব ইম্পর্টেন্ট ভাইটাল পয়েন্ট বলবো, যে নেচার কাম ফার্স্ট। আমরা যদি এখন অবধি না অ্যালার্ট হই, যে নেচারকে আমরা যদি ভালো না বাসি, গাছ যদি আমরা না পুঁতি, শুধু সরকারের দায়িত্ব নয় গাছ পোতা, আমি বলবো সবাই যদি নিজেদের বাড়িতে, আপনারা আপনাদের স্ট্যাটাস, ফেসবুকে স্ট্যাটাস দিতে ব্যস্ত থাকবেন না, দুটো গাছ পুতুন বাড়িতে। কেউ জানতে চাইছে না যে আপনি তাজে গেছেন না হায়াতে গেছেন, আপনার তার জন্য কিন্তু স্ট্যাটাস হাইলাইটেড হবেন না।
আপনারা দুটো মানুষের জন্য কাজ করুন, দুটো গাছ পুতুন। তার জন্য ভাববেন না প্রতিবেশী অক্সিজেন পাবে বলে আমি গাছ পুতবো না, এটা মানসিকতা রাখবেন না। নিজে অক্সিজেন পাওয়ার জন্য গাছ পুতুন। কিন্তু কালকে কিন্তু খুব বাজে একটা প্যান্ডেমিক সিনারিও আমরা ফেস করতে পারি। ঢাকা, কলকাতা, চেন্নাই অ্যান্ড বম্বে, আমার যারা রিসার্চ টিম আছে, রিসার্চ ওয়ার্কার্স আছে, আমার বহু মানুষের সঙ্গে যোগাযোগ আছে, তারা বলেছে যদি এখন থেকে নেচারকে আমরা ভালো না বাসি, গাছ ওটা নিয়ে যদি আমরা না ভাবে আগ্রহী দেখাই, আগ্রহ প্রকাশ যদি না করি, তাহলে কিন্তু একটা খুব বড় আমরা সংকটের সম্মুখীন হতে চলেছি। এটা আমাদেরকে বুঝতে হবে। এটাকে নিয়ে কিন্তু ছেলে খেলা নয়, গাছটাকে প্রাধান্য দিতে হবে। এবং অরুণিমাদির কথাটা আমি একটা কথা বলবো, কিছুদিন আগে বেঙ্গলের উপর থেকে খুব ডিজাস্টারাস একটা আমফান ঝড় গেছে, তাতে কিন্তু শুধুমাত্র কলকাতাতে 15,500 গাছ পড়ে গেছে। তো সেই জিনিসটাকে কিন্তু ওভারকাম করার জন্য আমাদের এক্স্যাক্টলি অ্যালার্মিং। তো আমাদেরকে গাছ পুঁততে হবে এবং নেচারকে ভালোবাসতে হবে, নয়তো কিন্তু হবে না। খুব ভালো একটা ভাইটাল পয়েন্ট বলেছে অরুণিমা দে। আমি এবার মিস্টার প্রবীণ জিকে জিজ্ঞাসা করবো, প্রবীণ জি, টেল মি হোয়াট lockdown has taught you, 2 things you have learned in this lockdown. Please answer. Now we are in unlock phase, but still answer. I'll tell you what I have learned to judge who is the best administrator in a tough times, whether it's Mamata Banerjee or Vijayan or Kejriwal or Modi. So we have to evaluate. Right. And second thing, we have gone in the olden times, just like Madam says, with the family. We are locked in a family. Yes. So আমার অনুষ্ঠান প্রায় শেষ হতে চলেছে, বাট বিফোর এন্ডিং দ্য প্রোগ্রাম আই উইল লাইক টু থ্যাঙ্ক অল দ্য অডিয়েন্সেস। দর্শকরা যারা আছে, একটা কথা আছে, জনতাই লাস্ট বাত বলতি হ্যায়। তো জনতা যতদিন আমার সাথে আছে, প্রত্যেকটা ফিল্ডে, বিজনেসম্যান হোক, পলিটিশিয়ান হোক, অ্যাক্টর হোক, প্রডিউসার হোক, ডিরেক্টর হোক, সবাই কিন্তু চলে জনতার জন্য। তো এভরিবডি হ্যাজ আ ফ্যান বেস, দোজ হু লাভস মি। I really am grateful that you all have showered your blessings and love on me constantly. For that reason this show is such a big hit right now. সবাই এই শোটা নিয়ে কথা বলছে। এটা যখন আমি শুরু করেছিলাম, এটা গ্র্যান্ডার এই জায়গায় ছিল না, বাট এখন সবাই দেখছে। ইভেন রাত 10টার সময় আমরা যখন রিলিজ করছি, তখনও কিন্তু এটার যথেষ্ট পরিমাণে প্রিমিয়ারে লোক গিয়ে, মানে প্রিমিয়ার শো করা হয়। এটা যেদিন রিলিজ হবে সেদিন এটা প্রিমিয়ার শো হবে। তো প্রিমিয়ার শোরও কিন্তু বিরাটভাবে লোকজন হাইপ হয়। তো আই উইল লাইক টু থ্যাঙ্ক দ্য অডিয়েন্সেস, and I will of course like to thank the Nozul bhai for joining me from Dhaka. I am thankful to you Nozul bhai যে তুমি জয়েন করেছো from Dhaka. It's really an honor and pleasure for me to have you on board. I would like to thank Arunima De for joining me from Kolkata, that you have joined me in my show. I'm really grateful, and of course I am grateful to Mr. Praveen Kumar ji for joining me as a guest today in my show. So সবাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আর আমার মনে হয় অরুণিমা দি আর নজরুল ভাই কিছু একটা বলতে চেয়েছিল, তো আমি সেটা তাদেরকে বলে আমি এন্ড করব। বাট বিফোর এন্ডিং দ্য প্রোগ্রাম আমি সবাইকে বলবো যে আমি আরেকটা নতুন এপিসোড নিয়ে খুব শিগগিরই আপনাদের সবার সম্মুখে আসছি, অনলি অ্যাট জাস্ট নিউজ টকিং স্ট্রেট উইথ সন্দীপ। ততদিন আপনারা কিন্তু দেখবেন এবং আমাকে এইভাবে ভালোবাসবেন। তোমরা এবার তোমাদের কথাটা বলে উইল র্যাপ আপ দ্য প্রোগ্রাম। থ্যাংক ইউ সন্দীপ। আমি দিদি আমি একটু বলে নেই। হ্যাঁ, সন্দীপকে অনেক ধন্যবাদ। সন্দীপের এই প্রোগ্রামের জন্য আমার সাথে সৌমিতা, আরো আরেকটা দিদি যারা যোগাযোগ করছে, তাদেরকে অনেক ধন্যবাদ। এটা যারা অ্যারেঞ্জ করছে তাদেরকে অনেক ধন্যবাদ, এবং কলকাতার, ভারতবর্ষের সকল মানুষকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আর এই সন্দীপকে নিয়ে আমরা আগামী দিনে আবার একটা ভালো শোতে আসবো, সেটার অপেক্ষায় থাকলাম। আশা করি মানুষ অনেক ভালোভাবে নেবে। আর সন্দীপের টকিং স্টাইল অনেক ভালো। হ্যাঁ, এবং সন্দীপ বাংলাদেশে অনেক সুপার মুভি করবে এন্ড ভেরি সুন। আমরা সন্দীপকে যখন ভিসা সবকিছু খুলে যাবে, আমরা সন্দীপকে নিয়ে আসবো, দিকে নিয়ে আসবো, প্লাস ওই দাদাকেও বাংলাদেশে আমি ইনভাইট করব। দেন আমরা জয়েন্টলি কাজ করব ভবিষ্যতে। আর হ্যাঁ, আর আমি সাধারণ মানুষকে যেটা বলবো, সবাই এখনো মানুষের জন্য সহানুভূতি দেখাতে হবে। বিশেষ করে যারা এখনো ঠিকমতো কাজ করতে পারছে না, তাদের পাশে এগিয়ে আসতে হবে। আমাদের যাদের সক্ষমতা আছে তাদেরকে পারলে 1 কেজি চাল কিনে দিতে হবে, 1 কেজি ডাল কিনে দিতে হবে, যাতে তারা খেয়ে পরে বাঁচতে পারে। আমি মনে করি আমাদের ফিল্মের যারা সারা পৃথিবীতে কলাকৌশলী আছে, আমরা যারা ফিল্মকে ভালোবাসি, আমরা যারা
কালচারাল ফ্যামিলির মানুষ, যারা আমরা কালচারের লাইনে জড়িত আছি, আমরা সবাই তাদের প্রতি যারা আমাদের পিছনে যারা কাজ করে, যারা গরিব মানুষ আছে, তাদের প্রতিও খেয়াল রাখতে হবে এবং তারা যেন সবাই ভালো থাকে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। যাদের সমর্থন আছেন আমরা তাদের দিকে এগিয়ে আসব, তাদেরকে কিছু কিছু হেল্প করব, এটাই আমার প্রত্যাশা। এবং অরুণামেদির কথা শুনবো আমরা। এটা শুনে আমি সকল দর্শক যারা এটা দেখবে তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। একটা ভালো জিনিস করে আমরা শেষ করব। অরুণিমাদি বক্তব্য রাখুক, তারপর আমি শেষ করব। আমরা শেষের আগে যেটা প্রবীণজি জানে আমি করি, আই উইল সে 1 2 3, আমরা 1 2 3 বলবো আমি, ঠিক আছে? তো আর আমরা সবাই মিলে বলবো উই শ্যাল ওভারকাম, উইল সে উই শ্যাল ওভারকাম হোয়াট? উই শ্যাল ওভারকাম দিস করোনা ভাইরাস প্যান্ডেমিক, উই শ্যাল ওভারকাম দিস ইকোনমিক ক্রাইসিস, উই শ্যাল ওভারকাম all the negative cities in our side, we shall overcome all the negative associations in our life, and the most important part, we shall overcome all the boundaries in our life, and for a better future, for a better earth, for the tomorrow, for the new earth, for a betterment of the society. That's the only thing. So আমি 1 2 3 বলবো, we shall overcome, সবাই একসাথে বলবো। বাট অরুণিমা দি একটা কিছু বলতে চাইছে, সেটা বলে নেওয়া হোক, তারপর আমি বলবো। হ্যাঁ, অরুণিমাদির কথা শুনবো। সন্দীপ, আমি যেটা লাস্ট বলতে চাইছি, আমাদের অল ডিসকাশন, আমাদের এই প্রোগ্রাম, এত সুন্দর একটা প্রোগ্রামের পরেও যেটা শেষ না বলে হয় না, সেটা হচ্ছে আজকে এই যে মহামারীর সময় আমাদের কেন্দ্রীয় সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের স্টেট গভর্নমেন্ট, আমাদের ডক্টরস, নার্সেস, পুলিশ, এদের সবাইকে আজকে এই মহামারী কিন্তু এর আগে কেউ দেখেনি এরকম ভাবে বহু বছর। এই সিচুয়েশনটা যে আজকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, স্টেট গভর্নমেন্ট বলো, পুলিশ, ডক্টর, নার্সেস এবং সবচেয়ে বড় কথা এনজিওস, তাদের সকলকে থ্যাংক ইউ আমার তরফ থেকে আলাদাভাবে, প্রচন্ড ভাবে থ্যাংক ইউ। তারা যেভাবে লড়েছে এবং অনেক অনেক দেশের থেকে আমরা অনেক ভালো সিচুয়েশনে দাঁড়িয়ে আছি, সেটার জন্য সকলকে থ্যাংক ইউ। জাস্ট নিউজকে থ্যাংক ইউ, আজকে এরকম একটা সিচুয়েশনে কিছু বলার সুযোগ পেয়েছি। সন্দীপ, সবচেয়ে বড় কথা, লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাকে মানে সন্দীপ ভট্টাচার্য, যার জন্য আজকে আমাদের এই প্ল্যাটফর্মে আসা এবং সবার সাথে আলাপ হওয়া। তো উই শুড বি পজিটিভ। সন্দীপকে অনেক অনেক থ্যাঙ্কস যে তার জন্য আমরা সবাই মিলে আজকে এখানে এসেছি। এবং দিদি যেটা বলছিল যে আমি বলবো কলকাতা, বাংলাদেশের, সারা পৃথিবীর যারা কোভিড-19 নিয়ে কাজ করছে, যারা কোভিড-19 যোদ্ধা হিসেবে আমাদের সরকার ঘোষণা দিয়েছে, যারা এখন মাঠে কাজ করছে, তাদেরকে আমরা বলি এখন তারা করোনা যোদ্ধা। এই করোনা যোদ্ধায় যারা কাজ করে যাচ্ছে, যারা এখানে কেউ শহীদ হয়েছেন এবং যারা এখনো অনেক কষ্ট করে যাচ্ছে, ডক্টর, পুলিশ, নার্স, আরো অনেক এনজিও, তাদেরকে আমাদের সবার পক্ষ থেকে স্যালুট, শ্রদ্ধা। আমি তাদেরকে একদম ঠিক বলেছেন। আচ্ছা, আমি আমার অনুষ্ঠান শেষ করছি। আমরা 1 2 3 বলবো and we shall overcome together. Praveen ji, you are ready? We will say we shall overcome together after saying 1 2 3. Okay. One. Yeah, Ultimadi and Nojur bhai is also ready, I guess. Yes, I am ready. 1 2 3. We shall overcome. We shall overcome. Yes, we shall overcome. Yes, that is the positivity I expected from my guests. Thank you so much. Thank you so much. And obviously support me, love me as you all do. Shower your blessings and love on me. Thank you so much. আমি আবার একটা নতুন এপিসোড নিয়ে, as I said, আমি আবার আসছি। ততক্ষণ সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।